ওকে, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মেইনলি ইঞ্চ টাইপ ট্যাঙ্ক ডিজাইন শিখবো শুরুতে, এরপরে আমরা সার্কুলার ট্যাঙ্ক এবং রেক্টেঙ্গুলার টাইপের শেপের ট্যাঙ্কও ডিজাইন শিখবো। আমরা জাস্ট কি কি শিখবো সেটা একটু বলে নিলাম, তারপর আমরা টাইপ অফ ট্যাঙ্কসে আসবো। এখানে একটা ফিগার দেখানো হচ্ছে, যে ফিগারে আসলে ছয় ধরনের ট্যাঙ্ক দেখানো আছে। এগুলো আসলে সবই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, তার মানে যেগুলো আসলে সাপোর্টিং টাওয়ার দিয়ে সাপোর্ট করা থাকবে এবং একটা এলিভেটেড পজিশনে। সো ফিগারে দেখাই যাচ্ছে যে সাপোর্ট গুলো আসলে স্টেজ টাইপের হতে পারে, এগুলোকে আমরা সাপোর্টিং টাওয়ার বলছি। আর ওয়াটার রিটেনিং পার্টটা আসলে কেমন তার উপরে ডিপেন্ড করে আমরা এই ট্যাঙ্ক গুলাকে ভাগ করছি। সো যেহেতু এই সবগুলাই হচ্ছে একটা এলিভেটেড পজিশনে গ্রাউন্ড লেভেল থেকে, এই জন্য এগুলাকে আমরা বলছি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। অনেক সময় ট্যাঙ্ক আমরা আসলে গ্রাউন্ডেও রেস্ট করাতে পারি, জাস্ট আমাদের গ্রাউন্ড লেভেলে এটা রেস্ট করতে পারে। বিশেষ করে এগুলা টেম্পোরারি কাজের জন্য তখন ব্যবহার করা হয়, যেগুলা ট্যাঙ্ক অন গ্রাউন্ড আমরা বলবো। হয়তো কনস্ট্রাকশন সাইটে যে ওয়াটার লাগে সেটার সাপ্লাই দেওয়ার জন্য আমরা ওখানে টেম্পোরারি বেসিসে ওয়াটার ট্যাঙ্ক নির্ণয় করি। সেটা সার্কুলারও হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, নর্মালি রেক্টেঙ্গুলারই হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমরা জানি সব সব প্রায় বেশিরভাগ বিল্ডিং এই ব্যবহৃত হয়। এখন হয়তো সব বিল্ডিং এ ব্যবহার নাও হতে পারে, বাট মোস্ট অফ দ্য বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে আমরা জানি। সো স্ল্যাব আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এটাও বলবো। সো এলিভেশনের ভিত্তিতে আমরা তাহলে তিন ভাবে বলতে পারি, একটা হলো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, সেকেন্ড হচ্ছে স্ল্যাব অন গ্রাউন্ড, সরি ট্যাঙ্ক অন গ্রাউন্ড, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। তো আমাদের আসলে এই কোর্সের মেইন আলোচনার টপিক হচ্ছে ডিজাইন অফ ওভারহেড ওয়াটার ট্যাঙ্কস। তার মানে এই যে একটা গ্রাউন্ড লেভেল থেকে এলিভেটেড পজিশনে যে ট্যাঙ্ক গুলা থাকে, মানে সেই ট্যাঙ্ক ডিজাইন। এবং আমরা দেখছি যে এই সাপোর্ট গুলো আসলে এই ফিগারে যেমন দেখানো হচ্ছে, আহ, কি বলে এটাকে, আমরা হচ্ছে ফ্রেম বলতে পারি, যে এই এরকম ভাবে ফ্রেম দ্বারা আমরা এটাকে সাপোর্ট করতে পারি। আর এই যে স্ফেরিক্যাল ডোম এবং কনিক্যাল ডোমের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে শ্যাফটের মাধ্যমে আমরা এই সাপোর্ট তৈরি করতে পারি। তার মানে আমরা যদি এদের ক্রস সেকশন দেখি আসলে আহ এগুলার ক্ষেত্রে, এই যে এটা 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 এবং এটা, এগুলার ক্ষেত্রে হচ্ছে আমার জাস্ট সাপোর্টের আমি যদি প্ল্যান দেখি, হয়তো আমার সাপোর্ট গুলো এখানে একটা কলাম আছে, এখানে কলাম আছে, আরো যদি আমরা বেশি কলাম থাকে, চারটাও হতে পারে, আটটাও হতে পারে, তবে সাধারণত এরা বোথ অ্যাক্সিসে সিমেট্রিক হয়। রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের ক্ষেত্রে আবার ভিন্ন, যদি সার্কুলার শেপের ট্যাঙ্ক হয় সেক্ষেত্রে সাধারণত যে সাপোর্টিং বা স্টেজিং দেওয়া হয়, যেটাকে আমরা টাওয়ার বলছি মেইনলি, আসলে মানে টাওয়ার স্ট্রাকচার, তো এটা বোথ অ্যাক্সিস আসলে সিমেট্রিক হয়। এবং যদি আমরা শেপ দেখি সাধারণত এরকম থাকে। তো এই কলামগুলো আবার ব্রেসিং দ্বারা আসলে কানেক্টেড থাকে, যেগুলো এখানে বলছি হচ্ছে ব্রেসিং। অথচ এই যে শ্যাফট দ্বারা যেগুলা সাপোর্টেড, এগুলাকে বলছি হচ্ছে শ্যাফট। সাধারণত এগুলা সার্কুলার হয় এবং এরকম শেল টাইপের হয় শ্যাফট, আমরা যদি এদের ক্রস সেকশন দেখি আর কি। তো এই দুই ধরনের সাপোর্ট হয়ে থাকে সাধারণত ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের। আর ট্যাঙ্ক ওয়াটার রিটেনিং যে পার্টটা আর কি, যে পার্টটা ওয়াটার স্টোর করবে, সেই পার্টের আসলে শেপ এর উপরে ডিপেন্ড করে আমরা ট্যাঙ্ককে বিভিন্ন ভাবে ভাগ করছি। যেমন এখানে এটা দেখানো হচ্ছে রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক, তারপরে দেখানো হচ্ছে সার্কুলার ট্যাঙ্ক, পরেরটাকে বলছি ইঞ্চ ট্যাঙ্ক, পরেরটা স্পেরিক্যাল স্পেরিক্যাল বটম ট্যাঙ্ক, আর পরেরটা আসলে ডোম ট্যাঙ্ক, আর এরপরে হচ্ছে কনিক্যাল বটম ট্যাঙ্ক। আহ, তাহলে পজিশনের উপরে আমরা ট্যাঙ্ক কয় ধরনের হতে পারে সেটা বললাম। সেকেন্ড হচ্ছে শেপের উপরে ডিপেন্ড করে ট্যাঙ্ক কয় ধরনের হতে পারে সেটাও বললাম। এছাড়া আমরা আসলে কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে ট্যাঙ্ক বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমরা আহ, সাধারণত আমাদের দেশের প্র্যাকটিসে আমরা রিইনফোর্স কংক্রিট ট্যাঙ্ক বেশি ব্যবহার করি, তাহলে রিইনফোর্স কংক্রিট ট্যাঙ্ক হতে পারে। আবার এখানে ফিগারে দেখানো হচ্ছে ছোট, হয়তো কোনো কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে ব্যবহৃত হয় স্টিল ট্যাঙ্ক, মানে সাপোর্টিংটাও স্টিলের, আবার ট্যাঙ্ক যেটা ওয়াটার রিটেইন করছে, ট্যাঙ্ক যেটাকে আমরা বলছি, সেটাও আসলে স্টিলের হতে পারে। তো স্টিলের ট্যাঙ্ক হতে পারে। এছাড়াও আমরা যদি রিইনফোর্সড কংক্রিটের জায়গায় প্রি-স্ট্রেস কংক্রিট ব্যবহার করি, বিশেষ করে হিউজ স্ট্রাকচারে যদি হয়, তাহলে সেটা কিন্তু প্রি-স্ট্রেস কংক্রিট ট্যাঙ্কও হতে পারে। রিমেম্বার, সো রিইনফোর্সড কংক্রিট ট্যাঙ্ক এবং প্রি-স্ট্রেস কংক্রিট ট্যাঙ্ক দুইটা কিন্তু আলাদা জিনিস, তোমরা জানো। রিইনফোর্সড কংক্রিট প্রি-স্ট্রেস কংক্রিটের মাঝে বিহেভিয়ারাল ডিফারেন্স আছে আর কি। তো তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ট্যাঙ্ক। আমরা আসলে ওভারহেড ট্যাঙ্কেই ফোকাস করব, তবে আমরা ক্লাস শেষে যদি সময় পাই, আমার ইচ্ছা আছে, তোমরা যদি নিতে চাও বা নিতে পারো,
আমরা আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক অন গ্রাউন্ড আমরা আসলে দেখতে পারি। আর আমি আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের মধ্যেই আমরা ফার্স্ট দেখবো হচ্ছে ওয়াটার ইনস ট্যাঙ্ক কিভাবে ডিজাইন করতে হয়, এরপর আমরা সার্কুলার ট্যাঙ্ক ডিজাইন দেখবো, এরপর আমরা রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক ডিজাইনও দেখবো। আর এই তিন টাইপের ট্যাঙ্ক ডিজাইন আমরা যদি করি তাহলে মোটামুটি কনিক্যাল ডোম ডিজাইনের একটা আইডিয়া আমাদের চলে আসবে। ডোম, বটম এবং স্ফেরিক্যাল ডোম এগুলা ডিজাইন সম্পর্কে আইডিয়া চলে আসবে। আসলে এই যে ইনস ট্যাঙ্ক যেটা, এটার মধ্যে এই সার্কুলার ট্যাঙ্কের কম্পোনেন্ট যেমন আছে, তেমনি কনিক্যাল ডোমের কম্পোনেন্টও আছে, এই ডোমড যে ট্যাঙ্ক সেটার কম্পোনেন্টও আছে। সো ইনস ট্যাঙ্কের মধ্যে আসলে বিভিন্ন ট্যাঙ্কের কম্পোনেন্ট গুলা চলে আসে, যে কারণে ইনস্ট্যান্ট শিখলে আমাদের যে সার্কুলার, তারপর হচ্ছে ডোম, কনিক্যাল বটম, স্ফেরিক্যাল বটম ট্যাঙ্ক গুলো আছে এগুলা শেখা খুব সহজ হয়ে যাবে। তার মানে জাস্ট হয়তো একটু ওভারভিউ নিলেই আমরা আসলে বুঝতে পারবো যে কনিক্যাল ডোম, কনিক্যাল বটম ওয়াটার ট্যাঙ্ক কিভাবে ডিজাইন করা হয়। আর রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক একটু একটু ডিফারেন্ট, যেহেতু এখানে রেক্টেঙ্গুলার এজ আছে, সো ওটা আমরা স্পেসিফিক্যালি আলাদাভাবে দেখবো। তবে ওয়াটার ট্যাঙ্ক ডিজাইনের আসলে বেসিক কিছু প্রিন্সিপল বা পলিসি আছে, আমরা বলবো ফিলোসফিও বলতে পারো, যেগুলোকে আসলে অ্যাডাপ্ট করতে হয়। যেমন ফার্স্ট হচ্ছে, আমি ওয়াটার রিটেনিং যদি পার্ট, যেটা ওয়াটারের সংস্পর্শে যেটা আসছে বা ওয়াটার স্টোরেজ যেটা করতেছে মেইনলি, তার মানে ইনস ট্যাঙ্কের জন্য যদি বলি এই উপরের পার্টটা, এটা আসলে কোনো ধরনের ক্রাক আমি অ্যালাউ করব না। ক্রাক আসলে কি হবে? ক্রাক আসলে যদি, ফর এক্সাম্পল, আমরা এই যে এই ট্যাঙ্কটার এটাকে ভার্টিক্যাল ওয়াল বলেছি, এই যে এখানে একটা ট্যাঙ্কের ফিগার দেখানো আছে, এটা হচ্ছে রিয়েল একটা ইনস ট্যাঙ্ক, এটা হচ্ছে ইনস ট্যাঙ্কের একটা এক্সাম্পল। তো এই ট্যাঙ্কের ওয়াটার রিটেনিং পার্ট যেটা আর কি, বিশেষ করে এই যে কনিক্যাল ডোম থেকে শুরু করে, কাম অন, এনিওয়ে, কম্পিউটার মাঝে মাঝে আসলে হ্যাং করছে, এত ফাস্ট হয়ে পারছে না, আমার 16 জিবি র্যাম, তারপরও অনেক স্লো। এই যে কনিক্যাল ডোমের এই কনিক্যাল সরি এই ইনস ট্যাঙ্কের এই যে কনিক্যাল যে পার্ট, কনিক্যাল ডোম আমরা বলছি, তারপরে নিচে আছে হচ্ছে বটম ডোম, এরপর এটা হচ্ছে তোমার বটম রিং বিম, এরপর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়াল, এরপর এর উপরে আছে কিন্তু টপ ডোম। তো ওয়াটারের সংস্পর্শে যে পার্ট গুলো থাকবে, ইভেন এই যে বটম রিং বিম সহ বটম সার্কুলার গার্ডার বলবো আমরা এটাকে, এই পার্ট গুলা যেগুলো ওয়াটারের সংস্পর্শে আসে ডিরেক্টলি, সেই পার্ট গুলাতে আমরা কোনো ধরনের ক্রাক অ্যালাউ করব না। তো ক্রাক যদি অ্যালাউ করি, এবং ক্রাক যদি থ্রু আউট দ্য থিকনেস বা থ্রু আউট দ্য উইডথ হয়, তাহলে ওয়াটার লিকেজ হয়ে যাবে, যেটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না। সো এটা হচ্ছে আমার সার্ভিসেবিলিটির একটা ক্রাইটেরিয়া, যেটা আমরা স্যাটিসফাই করব। তার মানে ওয়াটার রিটেনিং পার্টে কোনো ধরনের ক্রাক আমি অ্যালাউ করব না। দ্যাট মিনস, আমি যেহেতু রিইনফোর্সড কংক্রিট এখানে ব্যবহার করছি, কংক্রিটে যদি আমি ক্রাক না আনতে চাই, আমরা জানি কংক্রিটে সাধারণত ক্রাক আসবে হচ্ছে টেনশনে খুব সহজেই, মানে কম্প্রেশনে এটা ক্রাশ করবে কিন্তু ক্রাক হবে না, আর কম্প্রেশনে আমরা ক্রাশিং এ যাবো না, তার ওয়েল বিলো স্ট্রেস লেভেলে থাকবো। অনুরূপভাবে, যেহেতু কংক্রিট টেনশনে ভেরি উইক, আমরা এমন ভাবে এই কম্পোনেন্ট গুলো ডিজাইন করব যাতে করে এর কোনো জায়গাতেই এর যে অ্যালোয়েবল টেনসাইল স্ট্রেস আছে তার চেয়ে টেনসাইল স্ট্রেস ডিমান্ড বেশি না হয়ে যায়। সো রিমেম্বার, ট্যাঙ্ক ডিজাইনে দুইটা ফিলোসফি বা ফার্স্ট প্রিন্সিপল হচ্ছে, ওয়াটার রিটেনিং যে পার্ট, সেই পার্টে কোথাও কোনো ধরনের ক্রাকিং অ্যালাউ করব না। তো এটা কিন্তু আসলে একটা যেমন সিপেজের সাথে জড়িত সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া, সেকেন্ড এটা কিন্তু আবার ডিউরেবিলিটিতে ইম্প্যাক্ট ফেলবে। কেমন? যদি ক্রাক হয়ে যায়, রিইনফোর্সমেন্টে ওয়াটার পৌঁছে যাবে, সেটা রিইনফোর্সমেন্টের কোরোশন ঘটাবে রাস্টিং এর মাধ্যমে, ফলত এটা কিন্তু স্ট্রাকচারালিও ডেফিসিয়েন্ট হয়ে পড়বে, এবং এটা হয়তো 1 বছরে 2 বছরে হবে না, ওভার দ্য ইয়ার্স, 10 ইয়ার্স 20 ইয়ার্স লেটার এটা কিন্তু হবে। তো আমার একটা ট্যাঙ্কের যে সার্ভিস লাইফ হয়তো 60 ইয়ারের জন্য আমি এটা ডিজাইন করেছি, বা 100 ইয়ার ফর এক্সাম্পল, নর্মালি 60। ওকে, সো তাহলে আমরা ওয়াটারের কন্ট্যাক্টে থাকবে এমন কম্পোনেন্ট গুলো আসলে এমন ভাবে ডিজাইন করব যাতে করে এখানে কোনো ধরনের ক্রাক আসে না, কারণ এটা আমার যেমন সার্ভিসেবিলিটিতে ইম্প্যাক্ট ফেলবে, সেকেন্ড হচ্ছে আবার এটা ডিউরেবিলিটিও কিন্তু নষ্ট করবে। তার মানে আমি যদি 60 ইয়ারের জন্য সাপোজ আমার এই ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করি, তাহলে রিইনফোর্সমেন্ট ক্রোশন হয়ে গেলে এটা স্ট্রাকচারালি ডেফিসিয়েন্ট হয়ে যাবে। তার মানে লং লাইফে আফটার 20 ইয়ার্স হয়তো এটা এখন যে স্ট্রেংথ আছে ডিজাইন স্ট্রেংথ, পরে ওই স্ট্রেংথ আর থাকবে না, কারণ রিইনফোর্সমেন্টে কোরোশন হয়ে গেলে রিইনফোর্সমেন্ট এরিয়া কমে যাবে। সো এটা
রিইনফোর্সমেন্ট ফুল ক্রস সেকশনাল এরিয়া থাকলে যে স্ট্রেংথ সে নিতে পারতো এখন আর সে স্ট্রেংথ নিতে পারবে না। তো যেটা আসলে আমাদের ডিউরেবিলিটিকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। সো এই দুই কারণেই আমরা আসলে কোনো ধরনের ক্র্যাকিং অ্যালাউ করব না। সেকেন্ড, এই এই দুইটা যে সার্ভিসেবিলিটি এবং হচ্ছে ডিউরেবিলিটির যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কিন্তু আমার কংক্রিট যদি ভেরি পারবিয়াস হয়, তার মানে আমি এমন কংক্রিট এখানে কাস্ট করেছি যে এটা খুব পারবিয়াস, ওয়াটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ক্রাক না থাকার পরেও ওই কংক্রিটের মধ্য দিয়ে চলে আসে। সো ইন দ্যাট কেস এটাও তোমার এক ওয়াটার যদি ইনসাইড থেকে আউটসাইডে চলে আসে তাহলে সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলো না এনিওয়ে। এবং এটা কিন্তু রিইনফোর্সমেন্টেও কোরোশন ঘটাবে, কারণ রিইনফোর্সমেন্টে ওয়াটার চলে আসবে এবং অল্টারনেট ড্রাইং শ্রিঙ্কেজ, ড্রাইং এবং ওয়েটিং হলে তোমরা জানো যে এই রাস্টিংটা, রিইনফোর্সমেন্টের রাস্টিং এবং কোরোশন এটা কিন্তু অ্যাক্সিলারেটেড হয়। সো ওয়াটার ট্যাঙ্কে এটা কিন্তু ঘটবেই। বাইরের আউটসাইড হয়তো ড্রাই, বাট ইনসাইড কখন যখন ওয়াটার ট্যাঙ্ক ফুল তখন এটা হচ্ছে ওয়েট, আবার যখন ওয়াটার ট্যাঙ্ক এমটি তখন এটা হচ্ছে ড্রাই। সো এরকম কন্ডিশন কিন্তু এই এরকম স্ট্রাকচারে আসলে রিইনফোর্সমেন্টের কোরোশনকেও আরো অ্যাক্সিলারেটেড করবে। সো এই সব বিষয় বিবেচনা করেই আমার কংক্রিটটা হতে হবে তাহলে ইম্পারভিয়াস, তার মানে আমি খুব রিস মিক্স এখানে ব্যবহার করব যাতে করে কংক্রিটে কংক্রিটের পারমিয়াবিলিটি খুব কম চলে আসে, আমরা বলতে পারি যে ইম্পারভিয়াস কংক্রিট এখানে চাই। সো এই দুইটা বেসিক ক্রাইটেরিয়া। আর তুমি যদি ক্রাকিং আসলে না চাও তাহলে প্রিন্সিপলটা কি, তোমরা আনক্রাকড সেকশন অ্যানালাইসিস করেছো আমার বিশ্বাস রিইনফোর্স কংক্রিট ডিজাইনে। সো আমরা রিইনফোর্সমেন্ট এবং সেকশন, বিম যদি হয় বা ওয়াল যদি হয় তাহলে রিইনফোর্স কংক্রিটে ওয়াল থাকবে এবং কংক্রিট থাকবে। কংক্রিট সেকশনের ডাইমেনশন, তার মানে উইডথ, ডেপথ যদি বিম হয় বা ওয়াল হয় এমন ভাবে নির্ণয় করব, এবং রিইনফোর্সমেন্টের সাইজ এবং ডিস্ট্রিবিউশন সেগুলো এমন ভাবে সেট করব যাতে করে ক্র্যাক কোনোভাবেই না আসে। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো যে ওয়াটার রিটেনিং। ওকে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল মাঝখানে। আম, আমরা আবার শুরু করি তাহলে। ওয়াটার রিটেনিং পার্ট আসলে এই দুইটা কারণেই আমরা ইম্পারভিয়াস কংক্রিট ইউজ করব এবং কোনো ধরনের ক্রাক অ্যালাউ করব না। তো ক্রাক যদি অ্যালাউ না করি, ইম্পারভিয়াস কংক্রিট যদি আমরা ডিজাইন করতে চাই তার জন্য আমার আসলে কংক্রিটিং প্রসিডিউরে কি কি স্পেসিফিকেশন বা কি কি ওয়ে ফলো করা দরকার সেটা আমরা একটু দেখবো এখন। সেকেন্ড হচ্ছে, আমরা যদি ক্রাক অ্যালাউ না করতে চাই, যেটা শুরুতে বলতেছিলাম যে ক্র্যাক অ্যালাউ না করলে অবশ্যই আমাকে আনক্রাকড সেকশন অ্যানালাইসিস করে ডিজাইন করতে হবে। তো আমরা সেটাতেও যাব। তোমরা অবশ্য অলরেডি এই ব্যাপারে জানো কিভাবে সেকশন আনক্রাকড এবং স্ট্রেস ইলাস্টিক। তো স্বভাবতই সেকশন যদি আনক্রাকড থাকে, স্ট্রেস ইলাস্টিক থাকবে। এই ধরনের অ্যানালাইসিস তোমরা নিসার উইন্টার বইও অলরেডি দেখেছো এবং রিইনফোর্স কংক্রিট ডিজাইনও পড়ে আসছো। তো তাহলে আমরা এখন একটু দেখি যে আসলে আমরা যেহেতু ডিজাইন করবই তাহলে সেখানে আমাদের আনক্রাকড সেকশন অ্যানালাইসিস চলে আসবে, বাট আমরা কংক্রিটিং প্র্যাকটিসটা আসলে যেটা আহ, খুব ইম্পর্ট্যান্ট ইম্পারভিয়াস কংক্রিটের জন্য সেটা আমরা একটু এখন দেখতে চাই। তো আমরা এখানে একটু পড়বো। আহ, তো এটাও সুশীল কুমারের বইয়ের আসলে চ্যাপ্টার 30, যে দেখতে পাচ্ছ এটা চ্যাপ্টার 30 ওয়াটার ট্যাঙ্কস। এখানে এই যে ট্যাঙ্কের ক্লাসিফিকেশনও দেওয়া আছে, আবার ক্লাস শেপের উপরে ডিপেন্ড করে কত ধরনের হতে পারে, জেনারেল রিকোয়ারমেন্ট কি কি, যেটা আমি এতক্ষণ বললাম। ওয়াটার ট্যাঙ্ক ডিজাইনের জেনারেল রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে দেখো স্ট্রেইট লেখা আছে, আমি একটু এডিট করে দেখাতে চাই। সরি, কম্পিউটার বারবারই হ্যাং করছে, আসলে অনেক স্লো, মানে জুমে শেয়ার করার পরে এটা খুব স্লো হয়ে যায় যা লক্ষ্য করছি। আমার মনে হয় ইন্টারনেট কানেকশনের জন্য দায়ী। জেনারেল রিকোয়ারমেন্ট এক নাম্বার দেখো, দ্য কংক্রিট ইউজড ইন দ্য ওয়ার্ক শুড বি ইম্পারভিয়াস, যেটা এতক্ষণ এক্সপ্লেন করলাম, এখানে জাস্ট দুইটা পয়েন্টে বলা আছে। আরেকটা জিনিস হচ্ছে দ্য স্ট্রাকচার ইজ ডিজাইনড এন্ড ট্রিটেড ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য কংক্রিট রিমেইনস ফ্রি ফ্রম ক্রাকস। এটা আসলে সত্য। দুই নাম্বারটা জাস্ট ওয়াটার রিটেইনিং পার্ট যেটা সেটার জন্য। তবে যে সাপোর্টিং স্ট্রাকচার কলাম প্লাস হচ্ছে ব্রেসিং ফাউন্ডেশন এগুলো আমরা আসলে ক্রাক অ্যালাউ করে আলটিমেট স্ট্রেন্থ বা লিমিটেড ডিজাইন মেথড যেটা সেটাতে ডিজাইন করতে পারবো, নো প্রবলেম। সো রিমেম্বার ওয়াটার রিটেনিং পার্ট যেটা যেটা ওয়াটারে কন্ট্যাক্টে আছে সেগুলো আমরা আনক্রাকড ইলাস্টিক অ্যানালাইসিস করব, কোনো ধরনের ক্রাক অ্যালাউ করব না। আর যেটা ওয়াটারে কন্ট্যাক্টে নেই, কলাম থেকে শুরু করে ব্রেসিং এবং ফাউন্ডেশন, এই পার্ট গুলো আমরা আসলে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে বা ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড যে মেথডে চাও তুমি ডিজাইন করতে পারো। আহ,
ইমপারভিয়াস কংক্রিট যদি আমরা আসলে অ্যাচিভ করতে চাই তাহলে এখানে কংক্রিটিং প্র্যাকটিসটা আমাদের কেমন হওয়া উচিত তা একটু বলা আছে, আমি একটু রিড আউট করব। টু অ্যাচিভ ডিজায়ার্ড ইমপারভিয়াসনেস, আমি আসলে পড়ে যাচ্ছি। আম, এটা এডিট করার অপশন এখনো দেয় নাই, দেখি একটু, এখন যাবে হয়তো। To achieve desired imperviousness, the concrete should be rich in cement content, and proportions of fine and coarse aggregates to cement should be such as to give a concrete mix which is workable and has high value of tensile strength। তাহলে খেয়াল করো, আমার আসলে মিক্সটার এমন ভাবে ডিজাইন করব যাতে আসলে সিমেন্ট কন্টেন্টটা হাই থাকবে, রিচ মানে হচ্ছে একটু হাই থাকবে আর কি। আর proportions of fine and coarse aggregates to cement should be such as to give a concrete mix which is workable and has high value of tensile strength। তার মানে তোমরা জানো যে আমার এগ্রিগেটেড যে বিন্যাস আর কি, আমরা যদি বিন্যাস বলতে গ্রেডিং কার্ভ যদি বলি, তাহলে স্মুথ যদি ইউনিফর্মলি না আসলে কি বলা যায় এটা, ওয়েল গ্রেডেড কংক্রিট হয় এবং ওয়েল ডিস্ট্রিবিউটেড কংক্রিট হয়, তাহলে এরকম আমরা সেমি লগ পেপারে প্লট করলে এটা আসলে এরকম ইলংগেটেড এস কার্ভের মতো আসে। তো এরকম ভাবে যদি আমরা এগ্রিগেটের ইউনিফর্ম বলতে আসলে ওয়েল ডিস্ট্রিবিউশন করতে পারি, তাহলে আহ, এদের মাঝের পারভিয়াসনেস কিন্তু কমানো সম্ভব। এবং তাহলে আমরা জানি যে কোর্স এগ্রিগেটের মাঝের ফাইন এগ্রিগেট যে গ্যাপ, কোর্স এগ্রিগেটের মাঝের গ্যাপ ফাইন এগ্রিগেট ফিল করে, তার মাঝে যে গ্যাপ থাকে সেটা সিমেন্ট ফিল করে। এভাবে তাহলে সিমেন্ট কন্টেন্ট যদি বেশি হয় এবং আমার যদি ওয়েল ডিস্ট্রিবিউটেড এগ্রিগেট হয়, তাহলে পারভিয়াসনেস কমানো কিন্তু সম্ভব। এছাড়াও আরো দেখো, আহ, আরো রিকোয়ারমেন্ট কি কি, ইট ইজ অলসো নেসেসারি দ্যাট ক্লিন অ্যান্ড ওয়েল গ্রেডেড এগ্রিগেটস আর ইউজড টু অ্যাচিভ ইউনিফর্ম কংক্রিট মিক্স হ্যাভিং লো ওয়াটার সিমেন্ট রেশিও। তোমরা জানো যে সিমেন্টের কমপ্লিট হাইড্রেশনও যদি করতে চাই আমি, তার মানে সিমেন্টের প্রত্যেকটা অণুই যদি আমার হাইড্রেশনে পার্টিসিপেট করে, তার মানে পানির সাথে রিয়াকশনে যায়, তাহলে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও লাগে হচ্ছে অনলি 0.23। 2 3 হচ্ছে আমার কমপ্লিট হাইড্রেশনের জন্য। সিমেন্টের প্রত্যেকটা অণু যদি হাইড্রেশনে অংশগ্রহণ করে তাহলে লাগে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও অনলি 0.23। কিন্তু আমরা এটা দিয়ে যদি আমরা কংক্রিটিং করি তাহলে এটা ওয়ার্কাবল হয় না, ফর্মে দেখা যাচ্ছে সেগ্রিগেশন হবে প্লাস হচ্ছে হানিকম থেকে যাবে, তার মানে পারভিয়াস কংক্রিট হয়ে যাবে এবং আমার ডিজায়ার স্ট্রেংথ আসলে আসবে না। তো এই ওয়াটার সিমেন্ট রেশিওতে যদি আমি ডিজায়ার্ড ওয়ার্কাবিলিটি আনতে চাই, ডেফিনেটলি আমাকে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার যেটা হাই ওয়ার্কাবিলিটি দিবে, সুপার প্লাস্টিসাইজার বা প্লাস্টিসাইজার এগুলো ইউজ করতে হবে। কিন্তু আমরা সেটা না ব্যবহার করে আমরা জেনারেল কংক্রিট প্র্যাকটিসিং এ যেখানে স্ট্রেংথ ডিমান্ড খুব হাই থাকে না, এই ওয়াটার সিমেন্ট রেশিওকে বাড়িয়ে 0.4 থেকে 0.5 পর্যন্ত ইউজ করি, যেটা আসলে ওয়ার্কাবিলিটি দেওয়ার জন্যই। তো এই সিমেন্টের সাথে যে পানিটা আসলে রিয়াকশনে গেল, সেটা তো এটা বন্ডেড হয়ে গেল সিমেন্টের পার্টিকেলের সাথে। আর এই 0.23 ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে যে পানিটা তুমি এখানে বেশি দিচ্ছ 0.4 বা 0.5 0.6, এই ওয়াটারটা কিন্তু ওভার দ্য টাইম এটা এভাপোরেট করবে কংক্রিট থেকে। তো এভাপোরেট করে যাওয়া মানেই কংক্রিট প্লাস্টিক অবস্থায় যখন ছিল, ফ্রেশ কংক্রিট এটা একটা ভলিউম দখল করেছিল, জায়গা দখল করেছিল, সে যখন এভাপোরেট করে গেল ওই জায়গাটা এমটি হয়ে গেল, তার মানে এটা পারভিয়াস কংক্রিট দিবে স্বভাবতই। সো ওয়াটারটা কিন্তু কংক্রিটের পারভিয়াসনেস দেওয়ার জন্য বড় একটা ফ্যাক্টর। ওয়াটার সিমেন্ট রেশিওটা আসলে তাহলে আমাদেরকে আসলে লো রাখতে হবে যদি আমরা ইমপারভিয়াস কংক্রিট চাই। এরপরে আসো, দ্য কংক্রিট শুড বি ওয়েল মিক্সড অ্যান্ড কম্প্যাক্টেড thoroughly in position, preferably by mechanical vibrators, so that it remains free from defects like aggregation, or এটা আসলে segregation আমরা বলতে পারি, and honeycombing। এটা segregationই হবে, aggregation লিখে ফেলেছে। এই বইতে আসলে কিছু টাইপও আছে, মানে বানান ভুল আছে দেখবা এক জায়গায়, যেটা হওয়া উচিত সেটা নাই, যেমন এই যেখানেই এটা আসলে M20 হবে, M200 না। কংক্রিট মিক্স উইকার দেন M20। M20 বলতে আসলে এরা বোঝাচ্ছে এই কংক্রিটের এফ প্রাইম সি, যেটা M20 গ্রেড কংক্রিট, তার মানে এই কংক্রিটের এফ প্রাইম সি এটা হচ্ছে 20 MPa, এই বইয়ে যেটা রেফার করা আছে 20 MPa। আর তোমরা জানো 1 MPa সমান হচ্ছে 145 PSI, 1 MPa ইকুয়াল টু 145 PSI। তাহলে সহজে আমরা এমপিএ থেকে পিএসআই নিয়ে যেতে পারবো। এটা করলে আসলে দেখবা যে মোটামুটি 2800 PSI এর মতো আসে।
20 গ্রেডের কংক্রিট। তো এর চেয়েও তার মানে আমি আসলে বলবো যে সাধারণত আমরা ওয়াটার রিটেনিং পার্টে যে কংক্রিট ব্যবহার করব তার স্ট্রেংথ যেন 3000 পিএস এর চেয়ে কম না হয়। আমরা 3000 থেকে 6000 পর্যন্ত সচরাচর ইউজ করি এখন। সো এটা নিয়ে আমাদের চিন্তা নেই। বাট এর চেয়ে কম গ্রেডের স্ট্রেংথ আছে, যেমন M15, তার মানে 2000 পিএসআই এর মতো বা 2200 পিএসআই এর মতো, যেটা সেটাও ইউজ করা হতো বা এখনো কখনো কখনো তোমার যদি কাজের কোয়ালিটি ভালো না হয় এটা কিন্তু চলে আসতে পারে। সো আমাদেরকে আসলে এটা মনে রাখতে হবে। 20 গ্রেডের চেয়ে উইকার কংক্রিট আমরা ব্যবহার করব না। দেয়ারফর নট রিকমেন্ডেড ফর ইউজ ইন ওয়াটার রিটেনিং স্ট্রাকচারস। মোরওভার দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট ইন দ্য মিক্স শুড নট বি লেস দ্যান 3 কিলোনিউটন পার স্কোয়ার মিটার। এই যেটা দেখো 3 কিলোনিউটন পার স্কোয়ার কিউবিক মিটার, সরি, 3 কিলোনিউটন পার কিউবিক মিটার। এটাকে তোমরা কেজিতে ইজিলি কনভার্ট করতে পারো যে তাহলে কেজিতে কত আসবে। এগেইন টু কিপ দ্য শ্রিঙ্কেজ লো, আমরা আবার যখন শ্রিঙ্কেজ খুব সিমেন্ট বেশি ইউজ করার একটা অপকারিতা আছে। সিমেন্ট বেশি ইউজ করলে আবার যেমন পারভিয়াসনেস আসতেছে, তো কিন্তু সাথে সাথে এটা আবার ক্রাকিং, শ্রিঙ্কেজের জন্য যে ক্রাকিং হয় সেটাও কিন্তু চলে আসতে পারে। সো এখানে আবার এই জন্যই সিমেন্ট খুব বেশি ব্যবহার করাও যে সবসময় ভালো সেটা না, হিতে বিপরীত হতে পারে। আমরা সেটাই এখানে বলবো যে দেখো, টু কিপ দ্য শ্রিঙ্কেজ লো। তোমরা জানো শ্রিঙ্কেজ কি? শ্রিঙ্কেজ হচ্ছে কংক্রিট কাস্টিং এর পরে এটা যে ওয়াটার থাকে, যে ওয়াটার যখন এভাপোরেট হয়ে যায় তখন কংক্রিট কিন্তু শ্রিঙ্ক করে। এই যে ওই ভলিউমটা যে ওয়াটার পার্টিকেল বা ওয়াটার মলিকুল লিভ করলো সেইটা ফিল করার সে চেষ্টা করে। সো এস যদি আমার রেস্ট্রেন্ট হয়, সে যে কন্ট্রাক্ট হচ্ছে কংক্রিট, কন্ট্রাক্টটা যদি আমি রেস্ট্রেন্ট করি, দুই সাপোর্ট আমার যদি ফিক্স থাকে, ফর এক্সাম্পল একটা স্ল্যাবে দুই পাশে যদি বিম থাকে, তাহলে বিম কিন্তু কংক্রিটটাকে আসলে দুই পাশে হোল্ড করে রাখছে। তো সেটা সিঙ্ক হতে পারবে না। তার মানে কংক্রিটে কিন্তু টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে। আর কংক্রিট যেহেতু টেনশনে উইক, সেখানে স্বভাবতই ক্রাক চলে আসবে। তো যদি তুমি খুব বেশি পরিমাণে সিমেন্ট ব্যবহার করো, সিমেন্ট বেশি ব্যবহার করা মানে আমরা জানি যে হাইড্রেশনের জন্য বা ওয়ার্কাবিলিটি দেওয়ার জন্য আমাকে বেশি পরিমাণে ওয়াটার সিমেন্ট রেশিও মানে ওয়াটারও ব্যবহার করতে হবে। আর বেশি সিমেন্ট থাকলেই আসলে এই শ্রিঙ্কেজটাও আসলে প্রবণতাটা বাড়ে, শ্রিঙ্কেজের প্রবণতাটা বাড়ে। সো সেটাও যদি আমি সেটাও কিন্তু ক্রাক নিয়ে আসবে। আর আমার তো আসলে টার্গেটই হচ্ছে ক্রাক রিমুভ করা। তো তাহলে আমি ম্যাক্সিমাম কতটুকু সিমেন্ট ব্যবহার করলে সিমেন্ট কন্টেন্ট, যেটা আমরা বলছি যে পার কিউবিক মিটারে সিমেন্টের পরিমাণ, যেটাকে আমরা সিমেন্ট কন্টেন্ট বলি, সেটার ম্যাক্সিমাম ভ্যালু 5.3 কিলোনিউটন পার কিউবিক মিটার, এটার চেয়েও বেশি হতে পারবে না। আমি যদি কেজিতে বলি, তুমি এটাকে 1000 দিয়ে গুণ করে 9.81 দ্বারা ভাগ করো, তাহলে কত কেজি লাগবে সেটা আমরা এখানে বলতে পারি। যেমন আমি ক্যালকুলেটরে যদি এখন করেই দেখাই, 5.3 টাইমস হচ্ছে 1000, তাহলে এটা নিউটনে গেল, তাকে 9.81 দ্বারা ভাগ করলে আমরা কেজিতে পেয়ে যাচ্ছি। তাহলে 540 কেজি আসে এটা। মোটামুটি 1 কিলোনিউটন মানে হচ্ছে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 100 কেজি, এটা বলতে পারি আমরা। তো এটা আসছে হচ্ছে 540 কেজি, 540 কেজি পার কিউবিক মিটার ম্যাক্সিমাম আমরা এটা হচ্ছে সিমেন্ট কন্টেন্ট রাখতে পারবো। তো এই হচ্ছে একটা গেল। আমরা ইম্পারভিয়াস কংক্রিট যদি অ্যাচিভ করতে চাই, তাহলে আহ, এই ধরনের গুড কংক্রিটিং প্র্যাকটিস আমরা আসলে অ্যাডাপ্ট করব আমাদের কনস্ট্রাকশন সাইটে। আর কন্ট্রোল অফ ক্রাক, এটার জন্য আমরা একটু ডিজাইনের কথা বলেই ফেলেছি, আবার এখানে একটু আমরা দেখতে চাই। কন্ট্রোল অফ ক্রাকিং এর জন্য আসলে প্রথমে জানা দরকার যে আমার ক্রাক আসলে কি কি ভাবে হতে পারে, মানে কি কি কারণে ক্রাকিংটা হয়। ফার্স্ট হচ্ছে দেখো এখানে যে চারটা কারণের কথা বলছে। ক্রাকস কজড ডিউ টু ডাইমেনশনাল মুভমেন্টস ইন কংক্রিট অন অ্যাকাউন্ট অফ টেম্পারেচার এন্ড ময়েশ্চার চেঞ্জেস। এই যে শ্রিঙ্কেজ যেটা আমরা বলছি, অথবা টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে ডাইমেনশনাল চেঞ্জ হয়। তোমরা জানো কংক্রিটের এবং স্টিল স্ট্রাকচারে যদি হয়, টেম্পারেচারে এদের কিন্তু এক্সপানশন, টেম্পারেচার রাইজ করলে এক্সপানশন হয়, টেম্পারেচার ফল করলে এটার কন্ট্রাকশন হবে। কংক্রিটে এটা হচ্ছে। তো তার মানে এদের ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি বিশেষ করে যে পেভমেন্ট টাইপের স্ট্রাকচার, যেটা আসলে খুব লং এবং ডিরেক্ট সান সান সানের আন্ডারে থাকে, ফর এক্সাম্পল, সেগুলাতে যদি আমরা এক্সপানশন জয়েন্ট না প্রোভাইড করি, অথবা এক্সপানশন এন্ড কন্ট্রাকশন জয়েন্ট যেটা, এটা প্রোভাইড না করি, তাহলে এখানে কিন্তু ক্রাক খুব সহজে চলে আসবে। এজন্য ফুটপাতে বা পেভমেন্ট টাইপের রিইনফোর্সড কংক্রিট পেভমেন্ট বা শুধু সিমেন্ট কংক্রিট পেভমেন্ট যেটা, সেগুলোতে দেখবা যে জয়েন্ট দেওয়া আছে। এটাও হচ্ছে এই ডাইমেনশনাল চেঞ্জের কারণে। যখন এটা কন্ট্রাক্ট করবে, এক্সপানশন হলেও যেমন কংক্রিট কিন্তু বেঁকে যেতে পারে,
আবার কন্ট্রাকশন হলে যদি এটা রেস্ট্রেইন থাকে দুই সাইডে তাহলে এটা কিন্তু টেনশনে উইক হয়, ক্র্যাক চলে আসবে। সো এগুলা যাতে হতে না পারে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, সাধারণত 30 মিটার বলা হয়, 30 মিটার পরপর কিন্তু জয়েন্ট দেওয়া হয়। ইভেন রেল লাইনের ব্যাপারেও তোমরা জানো যে রেল লাইন এক্সপানশন যাতে হতে পারে টেম্পারেচার বেড়ে গেলে আহ, রেল দুইটা রেলের মাঝে কিন্তু কিছুটা গ্যাপ রাখা হয় এক্সপানশনের জন্য। আবার বিশেষ করে শীত প্রধান দেশ যেখানে নেগেটিভ টেম্পারেচার হয়, কানাডা, ইউরোপ, আমেরিকা, সেই সমস্ত জায়গায় যদি তুমি এই পেভমেন্ট কাস্ট করো যেখানে টেম্পারেচার -30-50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফল করছে, তাহলে স্বভাবতই ওই সময় কন্ট্রাকশন হবে এবং সেখানে কিন্তু এই ক্রাকিং এর প্রবণতাটা বেশি। তো ডাইমেনশনাল চেঞ্জের কারণে আসলে আমাদের ক্রাক আসতে পারে। সেকেন্ড হচ্ছে ক্রাকস কজড বাই ডিফারেন্সিয়াল এক্সপানশন ইন থিক মেম্বারস ডিউ টু হিট অফ হাইড্রেশন। এটা মাস কংক্রিট কাস্টিং এর জন্য হয়। যেমন একটা ড্যামের জন্য আমরা যখন কংক্রিটিং করব, যদি তুমি টু থিক একটা ড্যামের তো আসলে ডাইমেনশন মানে থিক উইডথ যদি বলি হয়তো কয়েক মিটার, 10 মিটার, 20 মিটার, কোন এক জায়গায় হয়তো 5 মিটার পর্যন্ত আছে। তো এটার উইডথ বেশি। আবার আমি যদি যখন কাস্ট করব থিকনেসটা যদি 500 মিলিমিটারের চেয়ে বেশি হয়, এখানে সেটাই বলা হচ্ছে, তাহলে এইটার ভিতরে যে হিট অফ হাইড্রেশন প্রডিউস হবে আর কি, সেটা আহ, সাধারণত ইভাপোরেট হয়ে যায় ওভার দ্য টাইম। কিন্তু তোমার কংক্রিট যদি ঠিক হয় তাহলে ইনার কোরে যে হিটটা ডেভেলপ করতেছে সেটা কিন্তু রেডিয়েট হতে পারবে না। সো ভিতরে টেম্পারেচার বেশি, বাইরের টেম্পারেচার কম, তার মানে এখানে কিন্তু ওই যে টেম্পারেচার ডিফারেন্সিয়ালের কারণে এক্সপানশন ডিফারেন্স হওয়ায় তোমার ওখানে কিন্তু ক্র্যাক আসবে এবং এই ক্র্যাক গুলো সাধারণত হরাইজন্টাল হয়ে থাকে। সো ওয়াটার রিটেনিং স্ট্রাকচারও দেখবা সেকশন আসবে অনেক হিউজ, বড় বড় সাইজের। দেখবা একটা বিমের ডায়ামিটার সাইজ হচ্ছে 0.6 মিটার বাই 1.2 মিটার, মানে অনেক হেভি আসবে। কারণ আমি বলেছি যে এই স্ট্রাকচার গুলা কিন্তু হিউজ স্ট্রাকচার, ডায়ামিটারই হবে 50 ফিটের মতো। 14 মিটার, 16 মিটার হচ্ছে ডায়ামিটার, হাইট হবে 14 মিটার, 10 মিটার এরকম। সো এখানে কিন্তু তোমার ওই বড় ধরনের স্ট্রাকচার আসতে পারবে। সো ওই ক্র্যাক গুলো যাতে না আসে সেটা আমাকে কংক্রিটিং এর সময় খেয়াল রাখতে হবে। ক্রাকস কজড বাই আনইভেন সেটেলমেন্ট অফ স্ট্রাকচার। আমরা ফাউন্ডেশনটাকেও আমরা এই ওয়াটার ট্যাঙ্কের জন্য বিশেষ করে দেখবা যে আমরা কন্টিনিউয়াস র্যাফট প্রোভাইড করব, যাতে করে এটা একটা ম্যাট বা র্যাফট মানেই হচ্ছে ম্যাট, আসলে ম্যাট অন্য নামে ডাকা হয় কিন্তু অরিজিনাল নাম হচ্ছে র্যাফট ফাউন্ডেশন। সো দ্যাট এটা আসলে as the whole structure settles if settlement occurs। এমন নয় বিল্ডিং এ যদি আমার হয় এমন যে একটা কলাম আসলে খুব বেশি সেটেল করতেছে আর অপর আর একটা কলামের জন্য, এই সাপোর্ট সেটেলমেন্ট ডিফারেন্সিয়ালের জন্য কিন্তু তোমার এই ফ্রেমে বা বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স এগুলো ডেভেলপ করবে। সো এটার কারণে কিন্তু ক্র্যাক আসতে পারে। বাট আমাদের ওয়াটার রিটেনিং স্ট্রাকচার যেটা মানে ট্যাঙ্ক ডিজাইন করব, দেখবে এটাতে আমার ফাউন্ডেশনটা আসলে অনেক র্যাফ টাইপের দিব, যেটা আসলে হোল স্ট্রাকচারের মোটামুটি সব জায়গাতেই ইউনিফর্ম সেটেলমেন্টই হবে। সো ওই ধরনের ক্র্যাক আসার চান্স আমাদের কম। ফোর্থ হচ্ছে ক্র্যাকস কজড ইন টেনশন জোন অফ কংক্রিট হোয়েন ইট ইজ সাবজেক্টেড টু লোডিং অর প্রেসার। এটা আমাদের আসলে বেশি আসবে। ফার্স্ট হচ্ছে আমাদের এই স্ট্রাকচারের জন্য যে দুইটা আসবে সেটা হচ্ছে নাম্বার 1 আর হচ্ছে নাম্বার 4। এই যে ক্র্যাকস কজ ডিউ টু ডাইমেনশনাল মুভমেন্টস, টেম্পারেচার ডিফারেন্সের জন্য এবং শ্রিঙ্কেজের জন্য, দুইটাই আসলে এখানে কাউন্ট করা আছে। এই যে ময়েশ্চার চেঞ্জেস বলা হচ্ছে এটা কিন্তু শ্রিঙ্কেজের জন্যই। টেম্পারেচার এন্ড ময়েশ্চার চেঞ্জেস মানে এটা রিলেটেড টু শ্রিঙ্কেজ অফ কংক্রিট। তো এই দুইটার কারণে আমাদের আসলে ক্র্যাক আসবে। আর আর ক্র্যাক আসবে হচ্ছে টেনশন ফোর্সের জন্য সাবজেক্টেড টু, মানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে আমরা যে ফোর্সটা পাবো বা সেকশনাল অ্যানালাইসিস থেকে, সেটার জন্য আসলে টেনশন ক্র্যাক আসবে। তো এই দুইটা আমাকে মেইনলি অ্যাড্রেস করতে হবে। থার্ডটা একবার করবে না, কারণ আমি বলেছি যে র্যাপ টাইপের ফাউন্ডেশন ইউজ করব। আর এই ডিফারেন্সিয়াল থিকনেস এটা হতেও পারে নাও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমাদের আসলে প্র্যাকটিসের সময় যখন কংক্রিটিং করব তখন খেয়াল রাখলেই হবে যে আমার সেকশনাল ডাইমেনশন কত এবং এখানে এক্সেসিভ হিট অফ হাইড্রেশন ডেভেলপ করে এটা ক্র্যাকিং আনতে পারে কিনা। সো এখানে এই কথাগুলাই আমি যেটা এক্সপ্লেইন করলাম সেগুলা বলা আছে। আর এই টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ এর জন্য যাতে করে ক্রাক না আসতে পারে সেজন্য তোমরা জানো স্ল্যাব ডিজাইনেও আমরা যেটা শিখে আসছি, যে মিনিমাম একটা টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। আমরা সেই রিইনফোর্সমেন্টটাই প্রোভাইড করব। এটা অনেক পুরনো ডিজাইন এবং অনেক আগের লেখা বই, যে জন্য এখানে দেখো স্টিল 0.3% অফ গ্রস কংক্রিট এরিয়া, 0.3% অফ 0.3% মিনিমাম রিইনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জানি যে যদি প্লেন কংক্রিট ব্যবহৃত হয়, নতুন যে ইয়াগুলো আসছে সেখানে
প্লেন কংক্রিট যদি হয় মিনিমাম টেম্পারেচার রিইনফোর্সমেন্ট হচ্ছে 0.002। আর যদি ডিফর্মড বার হয় এবং 60 গ্রেড এর নিচে হয় তাহলে মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও সেটা হচ্ছে টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও 0.0018, তার মানে হচ্ছে 0.18%। এটা হচ্ছে 0.2% বেসিক্যালি। আর যদি 60 গ্রেডের চেয়ে হায়ার গ্রেডের স্ট্রেংথ ব্যবহার করো তখন এটা হচ্ছে 0.18 টাইমস হচ্ছে 60 কেএসআই ডিভাইডেড বাই এফওয়াই এরকম। এখন আমরা যদি 500W এএসটিএম সরি বিএসআরএম 500W একেএস 500W, আমি এগুলার ব্র্যান্ডিং করছি না, বাট এগুলো আমার মুখে আসলে জন্য বললাম। 500W টিএমটি যারা প্রডিউস করতেছে এদের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 500 এমপিএ। তার মানে হচ্ছে এটা তুমি কেএসআই তে গেলে 72.5 কেএসআই চলে আসবে। তাহলে আমাকে এই এফওয়াই এর জায়গায় তখন 72.5 বসালে দেখো এটা এই 0.18%-এর চেয়েও কম চলে আসবে, কিন্তু এটা কোনোভাবেই আবার 0.14%-এর চেয়ে কম হতে পারবে না। এটা হচ্ছে এসিআই কোডের কারেন্ট রিকোয়ারমেন্ট। কিন্তু এই বইয়ে এখনো ওয়াটার রিটেনিং স্ট্রাকচারের জন্য এরা মিনিমাম 0.3%, ইভেন রাঙ্গারাজুর বইয়েও এটা উল্লেখ আছে। ওয়াটার রিটেনিং পার্ট বেসিক্যালি মানে এখানে ক্রাকটা যাতে কোনোভাবেই না আসতে পারে, এই জন্য রিইনফোর্সমেন্ট রেশিওটাও আরো বেশি দিচ্ছে যাতে করে রিইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশনটা আরো ইউনিফর্ম হয়, ক্রাক আসলেও মানে কোনোভাবেই যেন ক্রাক না আসতে পারে, আসলেও না কোনোভাবেই যেন ক্রাক না আসতে পারে। আবার এটা এটা আসলে থিন মেম্বারের জন্য। এখন মেম্বার থিকনেস যদি আবার 100 মিলিমিটারের চেয়ে বেড়ে বেড়ে 450 মিলিমিটার পর্যন্ত যায় তখন এই রেশিওটা 100 মিলিমিটার বা তার কম থিকনেসের জন্য। এই রেশিও রিইনফোর্সমেন্ট রেশিওটাকে কমিয়ে আসলে এটাতে ওই 2.2%-এ নিয়ে আসা যাবে। তার মানে আমার লিনিয়ার ইন্টারপোলেশন করতে পারি। সো 450 মিলিমিটার থিকনেস বা ডাইমেনশন যদি হয় এটা হলো 450, তার মানে কত ইঞ্চি, 18 ইঞ্চ পর্যন্ত। 18 ইঞ্চ থেকে যদি হয় বিশেষ করে প্লেট টাইপের ম্যাটেরিয়ালের জন্য। আমরা জানি যে এই টেম্পারেচার শ্রিঙ্কেজ বার হচ্ছে প্লেট টাইপের ম্যাটেরিয়ালের জন্য, তাই তো? আর যদি বিম বা কলাম হয়, কলামের জন্য তো 1 থেকে 8% বলা আছে। বিম টাইপ যেগুলোতে বেন্ডিং কন্ট্রোল করে মেইনলি সেটার জন্য কিন্তু ওই যে 3 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই বাট শুড নট বি লেস দ্যান 200 ডিভাইডেড বাই এফ ওয়াই এরকম রিকোয়ারমেন্ট আছে। কিন্তু এখানে যেগুলা বললাম এগুলা কিন্তু হচ্ছে প্লেট টাইপের ম্যাটেরিয়ালের জন্য, স্ল্যাব যেটা আর কি। তার মানে আমার যে এই ট্যাঙ্কের জন্য সিলিন্ড্রিক্যাল ওয়াল প্লাস হচ্ছে টপ ডোম, বটম ডোম, কনিক্যাল ডোম যেগুলা প্লেট টাইপের ম্যাটেরিয়াল হবে সেইগুলোর জন্য হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্ট এটা। তো তাহলে এটা একটু ইম্পর্টেন্ট যে এই সুশীল কুমারের বইয়ে এরা যদি আমার প্লেটের থিকনেস 100 মিলিমিটার বা তার চেয়ে কম হয় তাহলে মিনিমাম টেম্পারেচার বা শ্রিঙ্কেজ যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন এনফোর্সমেন্ট বলি সেটা মিনিমাম হতে হবে 0.3%। কিন্তু থিকনেস যদি 100 মিলিমিটার থেকে বেড়ে বেশি হয় তাহলে ইন্টারপোলেশন করতে হবে কিসের মধ্যে, 100 মিলিমিটারের জন্য 0.3% আর 450 মিলিমিটার জন্য 0.2%। তাহলে আমার থিকনেস যদি 200 মিলিমিটার হয় আমি এই ভ্যালুগুলোর মধ্যে ইন্টারপোলেট করে আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও কত প্রোভাইড করতে হবে সেটা বের করতে পারবো। এখন আমরা ডিজাইন বেসিসটা পড়বো, এটা ইম্পর্ট্যান্ট, আমরা আসলে ডিজাইন কিভাবে আগাবো। সো আমি একটু রিড আউট করতে চাই। ডিজাইন, এটা থিকনেসটা একটু বাড়িয়ে নেই। Design calculations for water retaining structure to determine the thickness of concrete and the amount of reinforcement are based on the consideration that the structure has adequate resistance to cracking and has adequate strength at the same time. To achieve this, following assumptions are made in the design. সো এখানে বেসিক ক্রাইটেরিয়া কি, ওয়াটার রিটেনিং স্ট্রাকচারের জন্য থিকনেস অফ কংক্রিট এন্ড অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট এমন ভাবে নির্ণয় করব যাতে করে এখানে কোনো ধরনের ক্রাকিং না আসে, অ্যাট দ্য সেম টাইম এটা আমার সার্ভিস সেফটি ক্রাইটেরিয়াও স্যাটিসফাই করে। তো এখানে আমি একটু আরো স্পেসিফিক বলতে চাই, আমাদের ডিজাইনের কিন্তু 5টা ক্রাইটেরিয়া আছে। আমি যে কোনো স্ট্রাকচার ডিজাইন করলে সেটার জন্য এই 5টা টার্গেট আমার ফুলফিল করে। নাম্বার 1 হচ্ছে সেফটি। তার মানে আমার এই স্ট্রাকচারে লাইফ টাইমে, হোল লাইফ টাইমে যদি এটা আমি 60 ইয়ারের জন্য ডিজাইন করি তাহলে এই 60 ইয়ারের মধ্যে যে কোনো ধরনের লোডিং এর জন্য এটা সেফ হবে। তার মানে যত ধরনের এক্সট্রিম লোডই আসুক না কেন আমার স্ট্রাকচার জন্য সার্ভাইভ করতে পারে। এটার আবার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সাইসমিক ডিজাইন যখন যাবা তখন দেখবা যে আমি যে কোনো
সাইসমিক ইভেন্টের পরে ইমিডিয়েটলি আমার এই বিল্ডিং ব্যবহার করতে চাই। আবার কিছু কিছু তখন খরচ অনেক বেশি হয়। আবার এমন ভাবে করতে পারি যে আমরা আম, আম, এটাকে কি বলে, রেট্রোফিটিং করে আমরা এটাকে ইউজ করতে চাই। একটা হচ্ছে ইমিডিয়েট অকুপান্সি, আর একটা হচ্ছে এইটা টার্ম আমি ভুলে গেছি, সাইসমিক ডিজাইন ক্রাইটেরিয়াতে পড়ে। বাট আমি আসলে কিছু নন স্ট্রাকচারাল ড্যামেজ আমি আমার স্ট্রাকচার অ্যালাউ করতে চাই, যাতে করে সেগুলো আমি রিপেয়ার করে আমার স্ট্রাকচার ইউজ করতে পারি। এটা হলো দ্বিতীয় ক্রাইটেরিয়া, তার মানে এটা আবার একটু কম খরচ পড়বে। আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি এটাকে কলাপস প্রিভেন্ট করব। তার মানে আমার স্ট্রাকচারাল ড্যামেজও হতে পারে কিন্তু ফুললি কলাপস যেন না হয়। তার মানে আমি স্ট্রাকচার হয়তো আমি এটা ব্যবহার করব না, এটা ডিমলিশ করে দিব, কিন্তু আমি যেন মরে না যাই, আমার টেনান্টটা যেন না মরে। কলাপস প্রিভেন্ট করবে, কলাপস হবে না কিন্তু হিউজ ড্যামেজ হয়ে যাবে। তো এটার খরচ অনেক কম হবে, আবার কিন্তু ড্যামেজ বেশি হচ্ছে। সো এই খরচের উপরে, ইম্পর্টেন্স ইত্যাদির উপরে ডিপেন্ড করে বিভিন্ন ক্রাইটেরিয়াতে ডিজাইন করা যায়। তো সেফটি আমার কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আমি আমার স্ট্রাকচার এই এর লাইফ টাইমে সেফ রাখতে চাই। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে সার্ভিসেবিলিটি। সেটাতে যেমন ক্র্যাকিং আমরা আসতে দিতে চাই না, এটার এক্সেসিভ রিফ্লেকশন হবে না, ভাইব্রেশন যেন খুব বেশি না হয়, নয়েজ ট্রান্সফার যেন উপরতলা থেকে নিচতলা এগুলো কম কম হয়। এই হচ্ছে সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ডিউরেবিলিটি। তার মানে আমি যে 100 বা 60 ইয়ারের জন্য ডিজাইন করছি, এই 60 ইয়ারের জন্য আমার সার্ভিস সে আশানুরূপ ভাবে দিতে পারে। তারপর হচ্ছে কনস্ট্রাক্টিবিলিটি। তার মানে আমি যে স্ট্রাকচার ডিজাইন করব সেটা যেন নির্মাণ করা যায়, এমন কিছু ডিজাইন করলে যেটা আসলে প্র্যাকটিক্যালি কনস্ট্রাক্ট করা যাচ্ছে না। আর ফিফথে গিয়ে আমরা আসলে দেখি হচ্ছে ইকোনমি। তার মানে আমি এমন স্ট্রাকচার ডিজাইন করব যেটা যেন খুব কম টাকায় করা যায়, কিন্তু আগের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো স্যাক্রিফাইস না করে। রিমেম্বার, তো ইকোনমি কিন্তু আমার একটা টার্গেট, এটা অবশ্যই আমরা অ্যাচিভ করব। যেটা আমি 2 কোটি টাকা খরচ করে করতে পারি, সেটা কখনোই 2.5 কোটি বা 3 কোটি টাকা খরচ করে নির্মাণ করব না। তো ইকোনমি আমার সবসময় টার্গেট থাকবে, কিন্তু তার আগে আমি আমার যে প্রথম যে 4টা ক্রাইটেরিয়া বললাম এদের কোনোটা কম্প্রোমাইজ না করেই। সো এফিশিয়েন্ট ডিজাইনার বা ইঞ্জিনিয়ার যারা, তারা আসলে ওই ইকোনমি অর্জন করবে এবং আগের যে ক্রাইটেরিয়া সবগুলাই ফুলফিল করবে। আর এফিশিয়েন্ট যদি না হও তাহলে তুমিও হয়তো ডিজাইন করবা কিন্তু ইকোনমিক হবে না। সো এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে আমার এই বেসিক্যালি এখানে আসলে আমরা এই সবগুলাই ফুলফিল করব, বাট ওয়াটার রিটেনিং পার্টের জন্য বিশেষ করে এই যে ক্রাকিং যাতে না হয় এটা কিন্তু আমরা আহ, আহ, খুব বেশি খেয়াল করব। আচ্ছা, পরে আমরা আগাই। তারপরে বলা হচ্ছে টু গার্ড এগেইনস্ট ক্র্যাকিং ইন ক্যালকুলেশনস অফ ফর টেনশন ডিরেক্ট ডিউ টু বেন্ডিং অর বোথ। খেয়াল করো, মানে ডাইরেক্ট টেনশনও হতে পারে, আবার এই যে ফ্লেক্সার, যেটা বেন্ডিং এর কারণে ফ্লেক্সারাল স্ট্রেংথ তোমরা জানো, সেটার কারণে হোক, এই দুই ভাবে আমাদের সাধারণত টেনশন আসে কোন একটা মেম্বারে। তো এই দুইটার কারণেই আমাদের টেনশন, যেখানে টেনশনের কংক্রিট যেহেতু উইক, সাধারণত ক্র্যাক সেখানেই আসবে। টু গার্ড এগেনস্ট ক্র্যাকিং ইন ক্যালকুলেশনস ফর টেনশন, it is assumed that concrete is capable of resisting limited tensile stress. The full section of concrete, including the cover and the reinforcement, is taken into account in this assumption. তার মানে কংক্রিটের যে, আমি যেহেতু রিমেম্বার আমি আনক্রাকড সেকশনের কথা বলেছি, আনক্রাকড এবং ট্রান্সফর্ম সেকশন আমরা আসলে এখানে ব্যবহার করব, এবং ম্যাটেরিয়াল গুলোর বিহেভিয়ার কিন্তু ইলাস্টিক থাকবে। তাহলে কংক্রিটটা আসলে এমন ভাবে ডিজাইন করব যাতে করে এখানে যত ধরনের টেনশন ফোর্সই আসুক না কেন, আম, এটা খুব লিমিটেড টেনসাইল স্ট্রেস নিতে পারে। আমরা সেটার অ্যামাউন্টও জানবো, কংক্রিটের এফপ্রাইমসি থেকে তার ডাইরেক্ট টেনসাইল, অ্যালোয়েবল ডাইরেক্ট টেনসাইল স্ট্রেস কত, এবং অ্যালোয়েবল ডাইরেক্ট বেন্ডিং বা ফ্লেক্সারাল স্ট্রেস কত, সেটাও আমরা ফর্মুলাও জানি। আবার এখানেও দেওয়া আছে টেবিল আকারে, সেটা দেখে নিব একটু পরেই। তো তাহলে ফুল সেকশনটাই আসলে, যে কংক্রিট আমি ব্যবহার করব হোল সেকশন, কংক্রিটের কাভার সহ, রিইনফোর্সমেন্টের বাইরে যে আমরা কাভার প্রোভাইড করি সেটা সহ, ওই যে ফুল সেকশন, সেই ফুল সেকশনই আমার ইফেক্টিভ টেনশন রেজিস্ট্যান্সে, এবং অবশ্যই ওই রেজিস্ট্যান্স স্ট্রেসটা হতে হবে ইলাস্টিক লিমিটের মধ্যে এবং অ্যালোয়েবল লিমিটের মধ্যে। টু গার্ড এগেইনস্ট স্ট্রাকচারাল ফেইলিওর, to ensure adequate strength in strength calculations, the tensile strength of concrete is ignored. Remember, ক্র্যাকিং এর সময় আমরা আসলে ফুল সেকশন কংক্রিটের টেনসাইল স্ট্রেস সেকশন নির্ণয়ের সময় এটা নির্ণয় করব, কিন্তু রিইনফোর্সমেন্টে যখন সাইজ বা এরিয়া ক্যালকুলেট করব তখন আমি হচ্ছে কংক্রিটের স্ট্রেংথকে ইগনোর করব। তার মানে আমি কনজারভেটিভ সাইডে থাকছি। রিডিউসড ভ্যালুস অফ পারমিসিবল স্ট্রেসেস ইন স্টিল আর অ্যাডপ্টেড ইন ডিজাইন। একইভাবে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন আমরা যখন করব, এবার কংক্রিটের যে অ্যালোয়েবল স্ট্রেস
সরি ইউজফুল স্ট্রেংথ তার হয়তো 40%, 25% আমরা অনলি ইউজ করব। রিইনফোর্সমেন্টের জন্য হয়তো 40%, 45% এরকম ব্যবহার করা যাবে। The permissible stresses in concrete and steel to be adopted in calculations relating to resistance of cracking and strength as given in latest version of IS। এটা যেহেতু ইন্ডিয়ান রাইটারের বই, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে লিখেছে। আমি আসলে বিএনবিসি খুঁজে দেখার সুযোগ হয় নাই, কিন্তু আমার খোঁজার ইচ্ছা ছিল, সময়ের অভাবে পারি নাই। বিএনবিসি তে ওয়াটার ট্যাঙ্ক রিলেটেড কোনো স্পেসিফিক কথা বলা আছে কিনা আমরা তাহলে আমাদের কারেন্ট কান্ট্রির পার্সপেক্টিভে কি আছে সেটাও দেখবো, হয়তো নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, পারমিসিবল স্ট্রেসেস ইন কংক্রিট ফর রেজিস্ট্যান্স টু ক্রাকিং। ক্রাকিং তো হবে আসলে ডিরেক্ট টেনসাইলের জন্য অথবা বেন্ডিং এর জন্য, তার জন্য আলাদা আলাদা ভ্যালু নিচের টেবিলে দেওয়া আছে দেখো। আর স্ট্রেংথ ক্যালকুলেশনের জন্য কতটুকু স্ট্রেংথ আমরা ইউজ করব সেটার ভ্যালু নিচে দেওয়া আছে দেখো। ওয়ার ক্যালকুলেটেড শিয়ার স্ট্রেস, আবার শিয়ারের জন্য আসলে অ্যালাউয়েবল ভ্যালু কত, এই যে এই টেবিলটাতেই দেওয়া আছে। টেবিল 30.1 পারমিসিবল স্ট্রেসেস ইন কংক্রিট। এটা যে কংক্রিটের গ্রেড দেখো M15, আমি আবারও বলছি M15 মানে হচ্ছে 15 MPa, এটার যে এফ প্রাইম সি আর কি। আর তোমরা জানো এফ প্রাইম সি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের যে সিলিন্ডার 6 ইঞ্চ বাই 12 ইঞ্চ, তার 28 ডেজ এ কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করলে যে স্ট্রেংথ পাবো সেটাই হচ্ছে তার এফ প্রাইম সি। এটা এফ প্রাইম সি এর মিনিং কিন্তু এটাই। তো এখানে এই যে 15টা, এটা হচ্ছে ইন এমপিএ, আর এটাই হচ্ছে তার স্ট্রেংথ, ক্রাশিং স্ট্রেংথ যেটা আর কি, ঠিক আছে। আর এখানে দেখো পারমিসিবল স্ট্রেস ইন ডাইরেক্ট টেনশন, এটা হচ্ছে এই যে বিভিন্ন গ্রেডের কংক্রিটের জন্য কত কত দেখানো আছে। অনুরূপভাবে টেনশন ডিউ টু বেন্ডিং, এটা এই যে এমপিএ তে নিউটন পার স্কয়ার মিলিমিটার মানে হচ্ছে মেগাপাস্কেল এমপিএ, সেটার ভ্যালু দেওয়া আছে। এবং শিয়ার স্ট্রেংথ, অ্যালোয়েবল শিয়ার স্ট্রেংথ, সেটার ভ্যালু কত দেওয়া আছে। তো আমি আমাদের কারেন্ট এসিআই কোডে যেটা সাধারণত বলে, মানে এটাও হচ্ছে এক্সপেরিমেন্টাল। ডিরেক্ট টেনশনের জন্য সাধারণত কংক্রিটের ডিরেক্ট টেনশন যদি আমি বলি এফটি, এটা হয় এফটি সাধারণত নিলসনের বইয়ে দেখো দেখো লেখা আছে 3 to 6% অফ এফ প্রাইম সি ডাইরেক্ট টেনশন যদি হয়। আর আমরা এফআর এর ভ্যালু জানি 7.5 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি। এই এফ প্রাইম সিটা অবশ্যই পিএসআই তে। তো তাহলে আমরা একটু এখানে কম্পেয়ার করে দেখতে পারি, এটা অনেক পুরনো ক্যালকুলেশন। আমি যদি সাপোজ 20 গ্রেডের কংক্রিটের জন্য ক্যালকুলেট করে দেখতে চাই, তাহলে 1.2 ডিভাইডেড বাই 20, এটা আসে হচ্ছে 6%। দেখো কম্প্রেসিভ স্ট্রেংথের কত পার্সেন্ট হচ্ছে তার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ, এটা নিয়েছে এরা হচ্ছে 6%। এই এসিআই কোড বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে যা আমরা জানতে পারছি সেটাও মোটামুটি এরকমই, 3 থেকে 6% এরা এই ম্যাক্সিমাম ভ্যালুটাই নিয়েছে। আর এফ আর ইকুয়াল টু ফ্লেক্সারাল স্ট্রেংথ, যেটা যে বেন্ডিং এর কারণে, এটা আমরা এসিআই কোড এটাই অ্যালাউ করছে। আমরা একটু যদি ক্যালকুলেশন করে দেখতে চাই, 20 গ্রেডের কংক্রিটকে আমরা যদি পিএসআই তে নেই, তাহলে 2900 আসলো, তার স্কোয়ার রুট আর 7.5, এটা করলে আসে হচ্ছে 403 পিএসআই, যাকে 1.145 দিয়ে ভাগ করলে 2.78 এমপিএ আসলো। 2.78 এমপিএ 20 গ্রেডের কংক্রিটের জন্য এফআর এর ভ্যালু এই যেটা। তাহলে এটা আমি এসিআই কোডের ইকুয়েশন ব্যবহার করলে আসছে হচ্ছে 2.78, অথচ ওরা এই যে যে রাইটাররা লিখেছে বিশেষ করে ইন্ডিয়ান কোড ফলো করে, এখানে আছে হচ্ছে 1.7%। তো 2.78 এটা হচ্ছে কত পার্সেন্ট অফ ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ? অলমোস্ট 13.9%। অথচ 1.7 হচ্ছে 8.5%। তো তোমরা জানো যে কংক্রিট আসলে 3 ধরনের টেনসাইল স্ট্রেংথ আমরা নির্ণয় করি। একটা হচ্ছে ডাইরেক্ট টেনশন, যেটা হচ্ছে 3 to 6% সাধারণত হয়ে থাকে কম্প্রেসিভ স্ট্রেংথের। এরপর হচ্ছে স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ, যেটা এই ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের চেয়ে একটু বেশি। এটা টেস্ট মেথডের উপরে ডিপেন্ড করছে আসলে, যে আমি কিভাবে টেস্ট করছি। ডাইরেক্ট টেনশনে যদি দেই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের 3 থেকে 6% হয়, এরা এখানে 6% নিয়েছে। স্প্লিটিং স্ট্রেংথ যদি টেস্ট করি সিলিন্ডারের, তোমরা মেকানিক্স অফ সলিডসে বা কোনো একটা পার্টে হয়তো এটা অলরেডি ল্যাবে টেস্ট করে দেখেছো। স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ যেটা, সেটা এর থেকে একটু বেশি হয়, 5 থেকে 7% বা 9% এরকম মনে হয় বলা আছে। আর ফ্লেক্সারাল স্ট্রেংথ, যেটা আমরা বিম বা প্রিজম টেস্ট করে নির্ণয় করি কংক্রিটের ফ্লেক্সারাল স্ট্রেংথ বেন্ডিং এর মাধ্যমে, সেটা হয় 10 থেকে 12%। তো এখানে এই যে এটা যেমন আসলো 13.9%,
12% পর্যন্ত আমরা নিতে পারি। তো অন এভারেজ আসলে এটা 10% নেওয়া হয় ফ্লেক্সারাল স্ট্রেংথ। অথচ এই যে এই বইয়ের যারা 1.7 তার মানে 8.5% নিয়েছে। সো এটা আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার উপরে কিছুটা ফ্রিডম আছে। এখন যেহেতু আমাদের কংক্রিটিং প্র্যাকটিসও অনেক আপডেট হয়েছে, আমাদের নলেজও অনেক বেড়েছে। আমরা এর থেকে একটু বেশি করে এখন হয়তো 10% 12% পর্যন্ত নিতে পারি। তুমি যদি এটাই ব্যবহার করতে চাও এফআর দিয়ে, এই ইকুয়েশন দিয়ে যেটা আসে সেটাই নিতে চাও, নো প্রবলেম, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। সো এই হচ্ছে কিছু কথা। বাট আমরা যেহেতু এই বই ফলো করে আসলে এক্সাম্পল গুলো দেখবো, এটাই ইউজ করবো। বাট তুমি যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করবো বা তোমার অ্যাসাইনমেন্টের জন্য তুমি এগুলা ব্যবহার করলেও আমি অ্যাকসেপ্ট করবো, এবং তোমার আসলে এখন এগুলাই ইউজ করা উচিত। আমরা যেহেতু অনেক পুরনো বই ফলো করছি, এটা দিয়ে দেখাবো আর কি এক্সাম্পল গুলো, ঠিক আছে? আর শেয়ারের জন্য এখানে দেখো অ্যালাউবেল ভ্যালু গুলাও এখানে বলা আছে। শেয়ারের জন্য আমরা জানি যে 2 স্কয়ার রুট অফ এ প্রাইম সি আসে, তাই না? মানে ওয়ান ওয়ে শেয়ার যেটা আর কি, বিম শেয়ারের জন্য আমরা জানি অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে আমরা যদি যাই, নিউ ইকুয়াল টু 1.9, নট এক্স্যাক্টলি 2। এটাকে আসলে আহ, মানে সিম্পলিফাই করার জন্য আমরা 2 ও বলতে পারি, 2 স্কয়ার রুট অফ এ প্রাইম সি। তো 2 স্কয়ার রুট অফ এ প্রাইম সি করলে শেয়ারের স্ট্রেন্থ দেখো, আহ, ওটা আসলে বিম টাইপের ম্যাটেরিয়ালের জন্য। আর আহ, এটাই আমরা ব্যবহার করতে পারি আসলে, 2 স্কয়ার রুট অফ এ প্রাইম সি, ওইটা দিয়েও আমরা ব্যবহার করতে পারবো। এখানে একটু বেশি নিয়েছে আসলে শেয়ারের জন্য। হ্যাঁ, এখানে কথা আছে আসলে, 2 স্কয়ার রুট অফ এ প্রাইম সি করলে কিন্তু শেয়ারের স্ট্রেংথ ওই টেনসাইল স্ট্রেংথের কাছাকাছি আসবে, বরং আরো কম আসবে। কিন্তু এখানে আসলে বেশি নিয়েছে কেন? কেন? তার কারণ হলো আমি কিন্তু এখানে শিয়ার রিইনফোর্সমেন্ট ব্যবহার করব, সেটা ধরেই তার অ্যালাউবেল স্ট্রেস। তো আমরা জানি যে কংক্রিট যতটুকু শিয়ার নিতে পারে, তার বেশি শিয়ার যদি আমার ডিমান্ড হয়, তাহলে আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। তো অ্যালোভেল স্ট্রেস ডিজাইনে এখানে এই যে যেটা করেছে, ওই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করার পরে আমি যদি নমিনাল যে শেয়ার রিইনফোর্সমেন্ট সেটা যদি প্রোভাইড করি, তাহলে কংক্রিটের শেয়ার ক্যাপাসিটি প্লাস ওই শেয়ার রিইনফোর্সমেন্টের শেয়ার ক্যাপাসিটি, এই দুইটা মিলিয়ে যে অ্যালোভেল শেয়ার, এটা আসলে এখানে দেখানো কিন্তু সেই ভ্যালুটা, যে কারণেই এই কংক্রিটের যে শুধু শেয়ার ক্যাপাসিটি, তার থেকে এই ভ্যালুটা কিন্তু আসলে এখানে বেশি দেখানো। সো এটা আমাদের ক্লিয়ার করা দরকার। রিমেম্বার, আমি যদি অ্যাটলিস্ট মিনিমাম নমিনাল যে শেয়ার রিনফোর্সমেন্ট সেটাও যদি প্রোভাইড করি, তাহলেও আমি এটা ব্যবহার করতে পারবো। তার মানে আমাকে মিনিমাম নমিনাল শেয়ার রিনফোর্সমেন্ট সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। তার ইকুয়েশনও আছে, আমরা সামনে আগাই দেখতে পাবো। পারমিসিবল স্ট্রেস ইন স্টিল, এখানে আসলে আহ, বিভিন্ন ভাবে ওরা বলেছে। এই যে দেখো, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এখানে যে স্টিলটা ব্যবহার করেছে এরা, সেটা আসলে বেসিক্যালি হাই স্ট্রেংথ, সরি, এখানে হাই ইল্ড স্ট্রেংথ বার বলতে যেটা মিন করছে, কাম অন, হ্যাঁ, আমি এইভাবে দেখাই। হাই ইল্ড স্ট্রেংথ ডিফারেন্ট বার বলতে যেটা মিন করছে, সেটা এটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 250 এমপিএ। 250 এমপিএ, তো এটাকে যদি আমরা কেএসআই তে কনভার্ট করি, এটা আসে আসলে 36 কেএসআই এর মতো। তো তাহলে বুঝতেই পারছো যে তখন 36 কেএসআই স্টিলকে হাই স্ট্রেংথ স্টিল বলা হতো। তার মানে এটা কিন্তু অনেক পুরনো আসলে, এই 1980 দিকে। এখন আমরা স্টিলে 78 গ্রেডের স্টিলও ব্যবহার করছি। সো এটা আমাদের জন্য আসলে কিছু না। এবং 36 স্ট্রেংথের ডিফর্ম বার তুমি পাবা না। 40 গ্রেড আছে, মানে 40 কেএসআই, 60 আছে, 50ও এখন মনে হয় খুব বেশি অ্যালাউবেল না। আর বেশি হচ্ছে 500 ডব্লিউ, তার মানে 72.5 কেএসআই স্টিল। তো এগেইন, রিইনফোর্স কংক্রিট ডিজাইনে এরা আসলে এবং আমিও আসলে এটাই রিকমেন্ড করি, এবং এটাই হওয়া উচিত যে আমরা লোয়ার স্ট্রেংথের স্টিল ব্যবহার করব, বিশেষ করে ওয়াটার রিটেনিং পার্টে। কেন? আমি এখানে এডিটই করতে পারতেছি না, আমি দেখি ওয়ার্ড ফাইলে দেখাতে পারি কিনা। আচ্ছা, তোমরা জানো যে স্টিলের যদি আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অঙ্কন করি, এদিকে আমার স্ট্রেইন থাকলো আর এদিকে স্ট্রেস থাকলো, তাহলে স্টিলের বিভিন্ন গ্রেডের স্ট্রেংথ স্ট্রেন ডায়াগ্রাম যদি অঙ্কন করি, এটা যদি আমি জাস্ট বাইলিনিয়ার কার্ভ আঁকলাম, এটা যদি 40 গ্রেডের হয়, তাহলে 60 গ্রেডের জন্য কিন্তু এই পর্যন্ত এর সাথেই কোইন্সিডেন্স, বাট আরো উপরে গিয়ে এখানে তার ইল্ডিং হবে। এটা হচ্ছে 60 গ্রেড। তাহলে আরো যদি বেশি হয় এরকম ভাবে চলে যাবে, এটা হচ্ছে ধরো 72.5 এরকম ভাবে। তো তাহলে কি হচ্ছে আসলে দেখো, এদিকে কিন্তু স্ট্রেইন হচ্ছে, আমার ইল্ড স্ট্রেন যত বেশি হচ্ছে,
তাদের করেসপন্ডিং স্ট্রেন যেটা সেটাও কিন্তু বেশি হচ্ছে। তার মানে আমি যদি বেশি স্ট্রেংথের স্টিল ব্যবহার করি, আমাকে ওই 60 কেএসআই এ পৌঁছাতে হলে আমার ম্যাটেরিয়ালে কিন্তু স্ট্রেন বেশি হতে হচ্ছে। তার মানে স্ট্রেন বেশি হওয়া মানে কিন্তু আমার ডিফরমেশন যেটা সেটা বেশি হবে। সো আমার যদি ডিফরমেশনটা ডিরেক্ট টেনশনে যদি থাকে, তার মানে এটার ইলংগেশন বেশি হবে যদি 60 গ্রেডেরটা ব্যবহার করি 40 গ্রেডের তুলনায়। এখানে আমার মনে হয় এখান থেকে বুঝতে পারছো। তাহলে আমরা যদি লোয়ার গ্রেডের স্টিল ব্যবহার করি, এটার আমরা স্ট্রেন যদি ম্যাক্সিমাইজ করতে চাই, এটার ম্যাক্সিমাম স্ট্রেন যদি ইউজ করতে চাই, তাহলে লোয়ার গ্রেডের স্ট্রেন ব্যবহার করলে আমার কম স্ট্রেইনে তার ওই ফুল স্ট্রেংথ বা ক্যাপাসিটি ব্যবহার করা সম্ভব। এগেইন আমরা কিন্তু ওয়াটার রিটেনিং স্ট্রাকচারে আসলে এই স্ট্রেসটাও এটার ইল্ড স্ট্রেসের চেয়ে যথেষ্ট কম লেভেলে রাখবো, যাতে করে এখানে এটার ইল্ডিং না হয়ে যায়। ঠিক আছে, ইল্ডিং হলেই তোমরা জানো যে আর লোড বাড়বে না তেমন একটা, কিন্তু ডিফরমেশন খুব বেশি বেড়ে যাবে। সো আমরা ইল্ডিং এর ওয়েল বিলো লেভেলে থাকবো। এটার ইল্ড স্ট্রেংথের হয়তো 45% বা 40% নিব অনলি। তারপরও এখন ধরো আমি 40 গ্রেডের জায়গায় হয়তো বাজারে প্রায় কাছাকাছি দাম, 40 এর জায়গায় 60 ব্যবহার করলে অসুবিধা কোথায়? আমি 40 এর জায়গায় 60 ব্যবহার করতে পারি। তো 40 এর আমি হয়তো এই 40%, 40 গ্রেড আসলে মানে 40 কেএসআই স্টিল, তার হয়তো 50% নিলে এই পয়েন্টে থাকতাম। তার মানে আমার স্ট্রেন হতো এতটুকু। সেটা না করে আমি যদি 60 গ্রেডের ওই 45% নিতে চাই, তার মানে আমাকে এখন এই লেভেলে যেতে হচ্ছে। তার মানে আমার কিন্তু এখন স্ট্রেন বেশি হবে। ঠিক আছে? তো যদি আমি জানি না আসলে এক্স্যাক্টলি দামে কত ডিফারেন্স আছে বাজারে। আমি জানি যে এই 500 ডব্লিউ যেটা, সেগুলোর দাম প্রায় 61 টাকা পার কেজি, 62 টাকা পার কেজি, এরকম অ্যারাউন্ড 60। 40 গ্রেডের দাম আমি জানি না এক্স্যাক্টলি, দাম হলে বলতে পারতাম যে তাহলে কোনটা ব্যবহার আমাদের জন্য বেশি উপযুক্ত। তবে আমরা হায়ার স্ট্রেংথের স্টিল এখানে অ্যাভয়েড করার চেষ্টা করব, বিশেষ করে ওয়াটার রিটেনিং পার্টে, এই যে বটম ডোম থেকে শুরু করে এর আপার পার্টে যে পোর্শনটুকু আছে সেটার জন্য। তো এখানে বিভিন্ন গ্রেডের স্ট্রেংথের জন্য অ্যালোয়েবল স্ট্রেংথ দেওয়া আছে, যেমন টেনসাইল স্ট্রেস ইন মেম্বার আন্ডার ডিরেক্ট টেনশন, এই যে ওয়ান প্লেন রড মাইল্ড স্টিল বার্স, এটা আমরা ব্যবহার করি না, আর আমরা দেশে যদিও বা পাওয়া যায় এখনো, কিন্তু আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এজন্য আমরা একটা দেখবই না। ডিফর্ম বার এবং হাই স্ট্রেন্থ যদি হয়, এটা রিমেম্বার এগেইন আমি এখানে আসলে লিখতে পারতেছি না। এখানে যে স্টিলের কথা বলা আছে হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার, এটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 250 কে পিএ এমপিএ, তার মানে অ্যারাউন্ড 36 কেএসআই। ঠিক আছে, তো আমাদের 40 গ্রেডের জন্য এটা তাহলে আরো একটু বেশি নিতে পারি। এখানে যে 150 এমপিএ নিয়েছে, এটা কিন্তু এন এমপিএ, নিউটন পার স্কয়ার মিলিমিটার পারমিসিবল স্ট্রেস ডাইরেক্ট টেনশনে। তো এটাকে আমরা আরো একটু বাড়াতে পারি। তো আমি এখানে আসলে পার্সেন্টেজ আকারে বলতে চাই, আমরা সাধারণত 40 গ্রেডের স্টিলের জন্য অ্যারাউন্ড 40% অফ ইটস ইল্ড স্ট্রেংথ, যেটাকে আমরা অ্যালাউয়েবল স্ট্রেংথ হিসেবে ব্যবহার করব ফর স্টিল। ঠিক আছে, অনুরূপভাবে টেনসাইল স্ট্রেসেস মেম্বার ইন বেন্ডিং, বেন্ডিং এ যদি হয়, এটা কন্ডিশন আছে এখন। এটা তো উপরেরটাতে ছিল ডাইরেক্ট টেনশনে, যদি বেন্ডিং এ হয় সেটা এখন দেখো এটার আবার তিনটা ক্যাটাগরি আছে। এক হচ্ছে ওয়ান লিকুইড রিটেনিং ফেস অফ মেম্বার্স, যদি লিকুইড রিটেনিং ফেস হয় তাহলে 150 ব্যবহার করব এমপিএ। ওয়ান ফেস অ্যাওয়ে ফ্রম লিকুইড ফর মেম্বার্স লেস দেন 225 মিলিমিটার ইন থিকনেস, সেটার জন্য একই। বাট ওয়ান ফেস অ্যাওয়ে ফ্রম লিকুইড ফর মেম্বার্স 225 মিলিমিটার অর মোর ইন থিকনেস, সেক্ষেত্রে আরো বেশি নিতে পারবো। তো তার মানে থিকনেসের উপরে ডিপেন্ড করো আমাকে আসলে, আর ওয়াটারের কন্টাক্টে থাকছে কি নাকি আউটসাইডে থাকতেছে, সেটার উপরে ডিপেন্ড করেও আমি বিভিন্ন টাইপের স্ট্যান্ড নিতে পারি। যেমন ওয়াটার ফেসে যখন থাকবে এবং মেম্বার থিক ওয়াটারের কন্টাক্টে যদি থাকে, তাহলে আমি স্ট্রেস এখানে কম ব্যবহার করব। আর যদি ওয়াটার থেকে কন্টাক্টে না থাকে, আউটসাইডে থাকে ফর এক্সাম্পল, তাহলে বেশি নিতে পারবো। কিন্তু মেম্বার থিকনেস যদি আবার কম হয়, হয়তো 4 ইঞ্চি বা 2 ইঞ্চি, তাহলে এটা আউটসাইডে থাকলেও কিন্তু ওয়াটারের খুব কাছাকাছি থাকবে। সো থিকনেস আবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি 225 মিলিমিটারের চেয়ে কম হয়, তাহলে আমি ধরে নিব যে এটা ওয়াটারের কন্ট্যাক্টেই থাকবে। 225 মিলিমিটার মানে হচ্ছে 9 ইঞ্চ। ঠিক আছে, আর 9 ইঞ্চের চেয়ে যদি বেশি হয় এবং আউটসাইডে থাকে, তাহলে আমি কংক্রিটের স্টিলের স্ট্রেংথ বেশিও নিতে পারবো। তার মানে ওখানে একটু বেশি ক্র্যাক হয়ে গেলেও আমার কিন্তু কোনো প্রবলেম নাই। বাট ইনার সাইড ফ্ল্যাগ, এখানে রিমেম্বার ফ্লেক্সারের জন্য কিন্তু, তার মানে ফ্লেক্সার কখন হবে? এক সাইডে কম্প্রেশন থাকলে অপর সাইডে টেনশন হবে আর কি। সো টেনশন সাইডে যখন, তখন থিকনেস বেশি হলে ওই যে সাইডে ক্র্যাক আসবে, বাইরের ময়েশ্চার হয়তো ওখানে যাবে, কিন্তু ভিতরের পানি যেন ওই কংক্রিটে যেতে পারবে না, কারণ আমার ভিতরের কংক্রিট কিন্তু এখনো কম্প্রেশনে ইনট্যাক্ট আছে, আনক্র্যাকড আছে।
অনুরূপভাবে টেনসাইল স্ট্রেস ইন শিয়ার রিইনফোর্সমেন্টে কতটুকু নিব, বেন্ডিং এর মোটামুটি কাছাকাছি, এটাও ওই কন্ডিশনের উপরে আসলে ডিপেন্ড করতেছে। তবে যে আমার রিকমেন্ডেশন হচ্ছে আমরা আমাদের যা স্টিল গুলো আছে আমরা চেষ্টা করব 40 গ্রেডের স্টিল ব্যবহার করার এবং অ্যারাউন্ড 40 to 45% অফ ইল্ড স্ট্রেংথ কে অ্যালোয়েবল স্ট্রেংথ হিসেবে ধরে নেওয়া। আর শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট আমরা এই যে মিনিমাম 3% যেটা বলেছি, আবার থিকনেস যদি 100 মিলিমিটার থেকে বেড়ে 450 মিলিমিটার পর্যন্ত যায় তাহলে এটাকেও লিনিয়ারলি ভ্যারি করিয়ে 2% নিয়ে আসতে পারবো। সরি, আমাকে একটু সো এই হচ্ছে রিইনফোর্সমেন্ট, মিনিমাম যে ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট সেটা প্রোভাইড করতে হবে। আবার এখানে আরো একটু কথা বলা আছে, দেখো, ইন নো কেস হাউএভার দ্য পার্সেন্টেজ অফ রিইনফোর্সমেন্ট ইন এনি মেম্বার বি লেস দ্যান 1.15% অফ গ্রস sectional area of member where plain MS bars are used and 0.12% of gross sectional area of member where high yield strength deformed bars are used। তার মানে কোনোভাবেই এটা আসলে 0.12 মেম্বার বলছে, 0.12% বলছে ডিফার্ম বারের জন্য, কিন্তু আমরা এসএ কোডের রিকমেন্ডেশন অনুযায়ী কোনোভাবে এটা 0.14% এর জন্য নিচে আসবো না। আর আরেকটা বিষয় হচ্ছে, ওকে, তাহলে এখানে এসিআই কোডের রিকমেন্ডেশন এখন হচ্ছে 0.14%, এর চেয়েও যেন কোনোভাবে কম না হয়। আর আরেকটা রিকমেন্ডেশন এখানে আছে আসলে, যে আমাদের প্লেট টাইপের ম্যাটেরিয়ালের থিকনেস যদি সাধারণত 8 ইঞ্চের চেয়ে বেশি হয়, তার মানে 200 মিলিমিটারের চেয়ে বেশি হয়, তখন এই ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট মেম্বারের বোথ ফেসে আসলে ডিস্ট্রিবিউট করে দেওয়া দরকার। তার মানে হচ্ছে এমন হতে পারে যে আমি জাস্ট একটা মেশ করলাম, জাস্ট হয় আইদার বটমে অথবা টপে, এটা করা যাবে না। যদি 8 ইঞ্চ এর চেয়ে আমার প্লেটের থিকনেস বেশি হয় তখন আমরা বোথ ফেসে দিব। এতে কি হবে, বোথ ফেসে ডিস্ট্রিবিউশন হলে যদি আমি একটা ফেসে দেই তাহলে অপর ফেস কিন্তু আসলে ফ্রি থাকতেছে। সো আমরা আসলে বোথ ফেসে দিব যাতে করে স্ট্রেসের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়। তুমি হয়তো সেন্টারেও দিতে পারো যে 8 ইঞ্চ বা 9 ইঞ্চ থিক স্ল্যাবের আমি জাস্ট সেন্টার বরাবর একটা রিইনফোর্সমেন্ট দিয়ে দিলাম। সেটার চেয়ে আমি যদি বোথ ফেসে আসলে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি তাহলে কিন্তু আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আরো ইউনিফর্ম হবে আর কি। সো এই পারপাসে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট যে আমরা ম্যাটেরিয়ালের প্লেটের থিকনেস যদি 8 ইঞ্চের চেয়ে বেশি হয় তাহলে রিইনফোর্সমেন্ট বোথ ফেসে আসলে ডিস্ট্রিবিউট করে দিব। এবং এক্ষেত্রে আমার রিইনফোর্সমেন্টের স্পেসিং ম্যাক্সিমাম স্পেসিং সেটা এখানে বলা আছে আসলে 3 times অফ থিকনেস অফ দ্য স্ল্যাব, দ্যাটস দ্য ম্যাক্সিমাম স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট ইন বোথ ডিরেকশন প্লেট টাইপের মেম্বারের জন্য। কি বললাম, 3 times দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব। সো এটা আসলে বেসিক্যালি আমরা যদি স্ল্যাব ডিজাইনের দিকে যাই, ওয়ান ওয়ে স্ল্যাবের যে মেইন রিইনফোর্সমেন্টের মিনিমাম ম্যাক্সিমাম স্পেসিং সেটা কিন্তু 3 times অফ থিকনেস অফ দ্য স্ল্যাব। আর যদি ওয়ান ওয়ে স্ল্যাবেরই ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট হয়, তোমরা জানো যে এটাকে 5 times থিকনেস অফ স্ল্যাব করা যায়, বাট কোনোভাবেই 18 ইঞ্চের চেয়ে বেশি নয়। আর টু ওয়ে স্ল্যাব যদি হয় তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট সেটা মেইন অথবা ডিস্ট্রিবিউশন হোক, ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 2 times দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব বাট নট মোর দ্যান 18 ইঞ্চ। সো আমি এখন এটাকে আমরা অ্যাকসেপ্টেবল বলবো যে রিইনফোর্সমেন্টের প্লেট টাইপ ম্যাটেরিয়ালের জন্য রিইনফোর্সমেন্টের স্পেসিং একটা থেকে আরেকটা সেন্টার ডিস্টেন্স 2 times দ্য থিকনেস অফ দ্য প্লেট, যেহেতু আমাদের ম্যাটেরিয়াল গুলা বিশেষ করেই দেখবা যে এটা টু ওয়ে অ্যাকশনই হবে, লোড বোথ ডিরেকশনে আলটিমেটলি ট্রান্সফার করবে। সো আমরা ওই টু অ্যাকশনের জন্য যে রিকোয়ারমেন্ট সেটাই ফলো করব, 2 times দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব অর 18 ইঞ্চ। মানে 2 times দ্য থিকনেস অফ স্ল্যাবের বেশি হবে না, কিন্তু সেটা 18 ইঞ্চেরও আবার বেশি হবে না। সো 2 times দ্য থিকনেস, যদি ফর এক্সাম্পল তোমার স্ল্যাবের থিকনেস আসছে 4 ইঞ্চ, 2 ইঞ্চ করলে হয় হচ্ছে 8 ইঞ্চ, তার মানে আমার ম্যাক্সিমাম স্পেসিং হতে পারবে রিইনফোর্সমেন্টের 8 ইঞ্চ। কিন্তু এমন যদি হয় যে আমার স্ল্যাব থিকনেসই হচ্ছে 9 ইঞ্চ, তাহলে 2 times করলে হয়ে যাবে 18 ইঞ্চ। আর আমার আরেকটা রিকোয়ারমেন্ট আছে 18 ইঞ্চ, তাহলে 2 times থিকনেস হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, কিন্তু সেটা 18 ইঞ্চের বেশি হতে পারবে না। তার মানে রিকোয়ারমেন্ট আসলে বুঝতে পারছো, যদি আমার 2 times থিকনেস করলে 24 ইঞ্চ হয় তাহলে আমি ম্যাক্সিমাম স্পেসিং কত প্রোভাইড করতে পারবো, 18 ইঞ্চ। সো এই হচ্ছে লিমিটেশনস আর কি। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কাভার। তোমরা জানো স্ল্যাব ডিজাইনের জন্য মানে রিকোয়ারমেন্ট আর কি, এসিআই কোড রিকোয়ারমেন্ট বা বিএনবিসি রিকোয়ারমেন্ট বলতে পারো, এখানেও তাই। আমার স্ল্যাব টাইপের বা প্লেট টাইপের ম্যাটেরিয়ালের জন্য আমার মিনিমাম, তোমরা জানো যে যেটা ওয়াটার
ওয়াটারের কন্ট্যাক্টে নেই, আমাদের যদি একটা বিল্ডিং এর ইন্টেরিয়র স্ল্যাব হয় ফর এক্সাম্পল, তাহলে সেটার জন্য মিনিমাম ফায়ার রেজিস্ট্যান্স, করোশন রেজিস্ট্যান্স ইত্যাদির জন্য স্ল্যাবের জন্য মিনিমাম ক্লিয়ার কভার হচ্ছে 3/4 ইঞ্চ, তার মানে অ্যারাউন্ড 20 মিলিমিটার। তো এখানে ওয়াটার রিটেনিং স্ট্রাকচারের জন্য এরা বলেছে মিনিমাম 25 মিলিমিটার হতে হবে। আর যদি এটা সি ওয়াটারের সাথে থাকে, বিশেষ করে স্যালাইন ওয়াটার যদি হয়, তাহলে আরো এই 25 মিলিমিটারের সাথে আরো 15 মিলিমিটার আসলে যোগ করতে হবে। এবং স্ট্রাকচারাল ক্যাপাসিটি স্ট্রেংথ ডিজাইনের জন্য এই যে যে অ্যাডিশনাল 50 মিলিমিটার ব্যবহার করছো সি ওয়াটারের জন্য, সেটা সেই 15 মিলিমিটার আসলে স্ট্রেংথ ক্যালকুলেশনে ইনক্লুড করা যাবে না। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর যদি ফার ফেসেস ফ্রম লিকুইড হয়, ফর ফেসেস অ্যাওয়ে ফ্রম লিকুইড অ্যান্ড ফর পার্টস অফ দ্য স্ট্রাকচার নিদার ইন কন্ট্যাক্ট উইথ লিকুইড অন এনি ফেস নর এনক্লোজিং দ্য সেম স্পেস অ্যাবভ দ্য লিকুইড, দ্য রিকোয়ারমেন্ট অফ কভার শ্যাল বি অ্যাপ্লিকেবল টু অর্ডিনারি আরসিসি মেম্বার্স। তার মানে দেখো, ওয়াটার রিটেনিং যে পার্ট যে পাশে আছে, মানে ওয়াটার কন্ট্যাক্ট যে পাশে আছে, সেই পাশে আমার মিনিমাম 25 মিলিমিটার কাভার দিব। আর যদি ওয়াটার রিটেনিং এর আউটসাইড হয় আর কি, মানে ওয়াটার কন্ট্যাক্টের অন্য পাশে হয়, তাহলে ওই যে জেনারেল আরসিসি ডিজাইনের যে প্র্যাকটিস 20 মিলিমিটার সেটাও দিতে পারি। তো এই 5 মিলিমিটার আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স করবে, বরং 25 মিলিমিটার জেনারেল রাখাটাই ওয়াইজ। আরো রিমেম্বার করো, যদি কলাম হয়, বিশেষ করে কলাম যে স্ট্রাকচারের একটা, মানে যে মেম্বার একটা ফেল করলে অনেক বড় ধরনের ক্যাটাস্ট্রফি হতে পারে, সেখানে কিন্তু আবার এই রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। এটা হচ্ছে প্লেট টাইপের ম্যাটেরিয়ালের জন্য 25 মিলিমিটার। কিন্তু যদি কলাম হয়, আমরা জানি যদি কলাম যদি সয়েলের কন্ট্যাক্টে থাকে, যেখানে আসলে ওয়াটারের কন্ট্যাক্টে চলে আসবে ডিরেক্টলি, তখন সেখানে মিনিমাম ক্লিয়ার কাভার দিতে হবে টোটাল কাভার দিতে হবে 2.5 ইঞ্চ। আর যদি ডিরেক্ট ওয়াটারে কন্ট্যাক্টে না থাকে বা সয়েলে কন্ট্যাক্টে না থাকে, মিনিমাম কাভার দিতে হয় 1.5 ইঞ্চ। তো কলামের জন্য কিন্তু আবার ডিফারেন্ট। সো সাপোর্টিং স্ট্রাকচারে যখন আমরা ওয়াটার ট্যাঙ্কে ডিজাইন করব, তখন কিন্তু আবার কাভার এটা ডিফারেন্ট হবে। সো এখানে স্পেসিফিক ডিজাইন স্পেসিফিকেশন গুলো বলা হচ্ছে ওয়াটার রিটেনিং পার্টের জন্যই, আর বিশেষ করে প্লেট টাইপের ম্যাটেরিয়ালের জন্য, এলিমেন্টের জন্য। আচ্ছা, এরপরে আসো প্রভিশনস অফ জয়েন্টস ইন লিকুইড রিটেনিং স্ট্রাকচার। এটা আমরা আসলে স্পেশাল জয়েন্ট, তার মানে আমি আমার ইকোনমি অর্জন করার জন্য আমার ওয়াটার ট্যাঙ্কের যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলাকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে পারি যাতে করে, তোমরা জানো যে কোন এক ফিক্সড বিমের দুই এন্ডে কিন্তু মিডল স্প্যানে যে পজিটিভ মোমেন্ট, তার চেয়ে এই নেগেটিভ, মানে সাপোর্টে নেগেটিভ মোমেন্টের পরিমাণ বেশি। তো আমি কোনোভাবে যদি আমার ফর এক্সাম্পল উপরের টেনশন ফিক্স সাপোর্ট দিলে সাপোর্টের ওখানে উপরের দিকে টেনশন ক্র্যাক আসে, আমি সেই ক্র্যাকটা অ্যালাউ করতে চাই না, তাহলে আমি এটাকে ফিক্স সাপোর্ট না করে সিম্পলি সাপোর্ট করে দিব, যাতে করে উপরে বিমের উপরের পার্টে কোথাও কম্প্রেশন টেনশন আসবে না, মানে ক্র্যাকিং আসবে না। ক্র্যাক আসবে হচ্ছে বটম সাইডে। তো আমার যদি এমন হয় যে উপরের পার্টে ওয়াটার আছে, তোমার ওয়াটারে কন্ট্যাক্টে থাকবে, সেখানে আমি কোনো ধরনের ক্র্যাকিং চাই না, তার মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট সেখানে আমি চাই না। তো এইভাবে আমি কিন্তু দেখো, কি ধরনের মেম্বার আমি আসলে অ্যাডাপ্ট করব, তার উপরে ডিপেন্ড করে আমার কিন্তু ফোর্স ওখানে ডেভেলপ করবে। তো ওয়াটার রিটেনিং স্ট্রাকচার স্বভাবতই যে পার্ট ওয়াটারে কন্ট্যাক্টে থাকবে, সেখানে আমরা কোনো ধরনের ক্রাক চাই না, তার মানে আমরা টেনশন সেখানে ডেভেলপ করাতে চাই না, করলেও যেন সেই ম্যাগনিটিউডটা খুব কম আসে। তো এ কারণে কোথাও কোথাও আমরা রিলিজ করে দিতে চাই। যেমন সার্কুলার ট্যাঙ্কে দেখবা যে, আমি একটা ফিগারে এখানে হয়তো আছে কিনা জানি না, এইটাতে থাকতে পারে, সার্কুলার ট্যাঙ্কে হয়তো, স্যার আমি একটু সময় নিচ্ছি, বাট একটু দেখিয়ে আসতে চাই, তাহলে দেখলে বুঝতে সহজ হবে। এই যে এটা আমরা একটু রোটেট করে দেখি। হুম, এটার এই যে সার্কুলার ট্যাঙ্ক এবং টপ হচ্ছে এমটি, মানে উপরে আমি কিন্তু কোনো ছাদ প্রোভাইড করিনি বা রূপ দেই নাই। তো একটা ফ্রি ওয়াটার ট্যাঙ্ক, যেটা তুমি বলতে পারো যেটা গ্রাউন্ডে রেস্ট করতেছে, এরকম যদি হয়, তাহলে দেখো এই ভার্টিক্যাল যে ওয়াল, সেই ভার্টিক্যাল ওয়াল আর বটম যে স্ল্যাব, সেটার মাঝে কিন্তু এখানে রিইনফোর্সমেন্টের কন্টিনিউটি নাই। এবং এখানে দেখো এই যে জয়েন্ট ফিলার এরকম কথা বলা আছে। তার মানে আমি আসলে এখানে ফিক্স করে দিলে এই ওয়ালে কিন্তু এখানে বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করতো, আর আমার এই যে নিচের যে বটম স্ল্যাব, সেটাও কিন্তু বেন্ডিং রেজিস্ট্যান্সের জন্য ডিজাইন করতে হতো। তো সেটা এড়ানোর জন্য আসলে ওই নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যাতে এখানে না আসতে পারে, ক্রাক যাতে না আসতে পারে, আমি এটাকে আসলে জাস্ট একটা সিলিন্ডারের মতো, সিলিন্ডারটা জাস্ট এই ওয়ালের উপরে বসে আছে, যাতে করে এই ওয়ালে শুধুমাত্র হুপ স্ট্রেস ডেভেলপ করতে পারে, সেরকম করে করতে পারি। যার কারণে আমি এখানে ফ্রি করে দিলাম। আগে ফিক্স মনোলিথিক্যালি যদি কাস্ট করতাম, এটা ফিক্স হয়ে যেত। রিইনফোর্সমেন্ট যদি আমি একটা রিইনফোর্সমেন্ট আর একটা রিইনফোর্সমেন্টের মধ্যে প্রবেশ করিয়ে ফিক্স জয়েন্ট করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু এখানে
ওই স্ট্রেসের সাথে হুপ স্ট্রেসের সাথে এখানে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করতো, তার মানে এখানে ক্র্যাকিং আসার পসিবিলিটি নিয়ে আসতো। তো সেটা অ্যাভয়েড করার জন্য এখানে জাস্ট ফ্রি করে দেওয়া হয়েছে, এবং তার মানে এইটা জাস্ট ফ্রিলি এই স্ল্যাবের উপর আসলে রেস্ট করতেছে। তো এই যে যে জয়েন্ট প্রভিশন আর কি, আমরা এটার মাধ্যমেও কিন্তু ইকোনমি অর্জন করতে পারি, সার্ভিসেবিলিটি অর্জন করাটাও সহজ, এই যে ক্র্যাক অ্যাভয়েড করতে পারি। তো এ কারণে বাট হিউজ স্ট্রাকচারের জন্য এটা আবার করা হয় না। বিশেষ করে ইনস্ট্যান্ট যখন অনেক হাই ক্যাপাসিটি হয় তখন এটা ব্যবহার করা হয়। ইকোনমিক চয়েসটা একটু বলা ভালো ছিল শুরুতে, আমি বলি নাই, এখন পরের দিকে হয়তো বলবো। যে সাধারণত রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক আমরা ওভারহেড ও রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক খুব অল্প ক্যাপাসিটির জন্য ব্যবহার করি। বলা হচ্ছে যে অ্যারাউন্ড 200 কিউবিক মিটার, তার মানে 200,000 লিটার যদি হয়, তাহলে তার জন্য সাধারণত সার্কুলার ট্যাঙ্ক মোস্ট ইকোনমিক হয়। কিন্তু ক্যাপাসিটি যখন তার চেয়েও বেশি, আমরা দেখবো যে আমার ক্যাপাসিটি দরকার হচ্ছে 1000 কিউবিক মিটার, 1200 কিউবিক মিটার, এরকমটার জন্য তখন সার্কুলার ট্যাঙ্কও ইকোনমিক হয় না। কেন? এই যে দেখবা যে বটম স্ল্যাবের থিকনেস আসলে অনেক হেভি চলে আসে, অনেক হাই চলে আসে, থিকনেসই হয়ে যাবে হয়তো 1 মিটার একটা স্ল্যাবের থিকনেস, তার মানে এটা কিন্তু ইকোনমিক হবে না আর কি। সো তখন আমরা ইঞ্চ ট্যাঙ্কে চলে যাই। তো ইকোনমি আসলে কিভাবে অর্জন করা যায় সেটার ব্যাপারে একটু কথা আমরা কিছুক্ষণ পরেই বলবো। সো এখানে আসলে এই জয়েন্ট যে আমরা প্রোভাইড করছি, তার জন্য এখানে কোনটাতে ছিলাম, আমরা যে জয়েন্ট প্রোভাইড করছি তার এখানে প্রভিশন দেওয়া আছে। এটা আমরা সার্কুলার ট্যাঙ্কে যখন যাব তখন দেখব ইঞ্চ টাইপের ট্যাঙ্কে সাধারণত এরকম জয়েন্ট প্রোভাইড করা হয় না। ইঞ্চ টাইপে আসলে দেখো অন্যভাবে আমরা ওই ইকোনমিটা অর্জন করি। সো সার্কুলার ট্যাঙ্কে যেখানে ওই যে ক্র্যাকিং মানে অ্যাভয়েড করার জন্য আমরা ওইভাবে ফ্রি করে দিচ্ছি, আবার কখনো কখনো ওটা ফ্রি না করে জয়েন্টও করে দেওয়া হয়, আমরা দুই ধরনের ডিজাইনই শিখবো। কিন্তু ইঞ্চ ট্যাঙ্কে আসলে ওইটা না করে অন্যটা করা হয়। আমি আবারও বলছি যে ইঞ্চ ট্যাঙ্ক আমরা কখন ব্যবহার করব, সাধারণত ক্যাপাসিটি যদি মোর দ্যান 200 কিউবিক মিটার, তার মানে 200,000 লিটারের চেয়ে বেশি হয়, তখন সাধারণত ইঞ্চ ট্যাঙ্ক ব্যবহার করা হয়। নর্মালি 10,000, 20,000, 50,000 পিপুলের ডেইলি নিড সার্ভ করার জন্য। তো এই ইঞ্চ ট্যাঙ্কের আসলে ইকোনমিটা আসলে কোথা থেকে আসে? বেসিক্যালি সার্কুলার ট্যাঙ্ক থেকে আমরা কেন সার্কুলার ট্যাঙ্ক না করে ইঞ্চ ট্যাঙ্ক আসলে ইউজ করব? তো ইকোনমি অর্জন করার জন্য আমরা আসলে কয়েকটা পলিসি অবলম্বন করতে পারি। এক হচ্ছে, আমি আমার ফ্রেমিং সিস্টেমটাকে এমন ভাবে করতে পারি যাতে করে একটার ফোর্স আরেকটাকে ক্যান্সেল করে। যেমন একটা টেনশন ফোর্স যদি অপরটার কম্প্রেশন ফোর্স দিয়ে ক্যান্সেল করা যায়, অথবা দুইটা মেম্বারকে আমি এমন ভাবে কানেক্ট করব যাতে করে একটার ফোর্স আরেকটাকে নিগেট করে, একটার ফোর্স আরেকটার ইফেক্টকে কমিয়ে দেয়। সো মেম্বার ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা যেমন ফোর্স নিগেটের মাধ্যমে ফোর্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশন চেঞ্জ করতে পারি বা কমিয়ে আনতে পারি, তাহলে ডেফিনেটলি ফোর্স যখন কমে গেল, বেন্ডিং মোমেন্ট কমে গেল, শিয়ার ফোর্স কমে গেল, তাহলে তার জন্য আমার সেকশন সাইজ, রিইনফোর্সমেন্ট সবকিছু কিন্তু কম প্রোভাইড করলে হবে। তো এটা একটা ফ্যাক্টর। এজন্যই এই যে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচারাল এলিমেন্টস, আমি একটা ব্রিজ করব, কোন টাইপের ব্রিজ আমার মোস্ট ইকোনমিক হবে। তো এসব ক্ষেত্রে খেয়াল করা হয় যে আমার আসলে এখানে কি ধরনের ফোর্স আসতেছে, আর এই ফোর্সটাকে আমি কিভাবে আসলে একটার ইফেক্টকে অন্যটা দিয়ে কমিয়ে দিতে পারি। তুমি ট্রাস ব্রিজ ইউজ করবা নাকি আর্চ ব্রিজ ইউজ করবা, সাসপেন্ডেড ব্রিজ ইউজ করবা, কোন ধরনের ব্রিজ ইউজ করবা, সেটা তোমাকে আসলে বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে চুজ করতে হবে। তো এখানেও ইঞ্চ টাইপ ট্যাঙ্ক আমি কেন হাই ক্যাপাসিটির জন্য ইউজ করব, কারণ সেটা হচ্ছে আমাকে ইকোনমি দিবে। কিভাবে? এখানে খেয়াল করো, সার্কুলার ট্যাঙ্ক পর্যন্ত আমার বেসিক্যালি ডিজাইনে আসলে এই এই পার্ট পর্যন্ত ডিজাইন সার্কুলার ট্যাঙ্ক আর ইঞ্চ ট্যাঙ্কে এর উপরের পোর্শন, তার মানে এই সিলিন্ড্রিক্যাল ওয়াল, এই রিং বিম আর এই টপ ডোম, এগুলোর জন্য সার্কুলার ট্যাঙ্কে যা হবে ইঞ্চ ট্যাঙ্কেও তাই। কিন্তু আমি যদি হিউজ ক্যাপাসিটির জন্য সার্কুলার ট্যাঙ্ক ব্যবহার করতাম, এবং সার্কুলার ট্যাঙ্কে তোমরা জানো যে বটমটা হয় একটা ফ্ল্যাট স্ল্যাব, টপটাও সার্কুলার ট্যাঙ্কে অনেক সময় টপ স্ল্যাব হতে পারে, ঠিক আছে? কিন্তু সার্কুলার ট্যাঙ্কে বটম স্ল্যাব অবশ্যই একটা ফ্ল্যাট স্ল্যাব হবে, সার্কুলার ফ্ল্যাট স্ল্যাব। তো সার্কুলার ফ্ল্যাট স্ল্যাব, এবং যদি এটা হিউজ ক্যাপাসিটির হয়, তাহলে এখানে ওয়াটারের যে হিউজ প্রেসার আছে, তার জন্য এই প্লেটের থিকনেস দেখা যাবে চলে আসতেছে হয়তো 1 মিটার, মানে হিউজ একটা থিকনেস আসে, যেটা আসলে আর আনইকোনমিক। তো আমি আসলে কি করতেছি এখানে, নিচেরটাকে ফ্ল্যাট স্ল্যাব না দিয়ে এরকম ভাবে একটা কোন, এই যে এই দুইটা মিলে একটা কোন হলো, আর নিচের এটা মিলে একটা ডোম হলো, তাহলে কি হবে, ওই ওয়াটারের প্রেসারে দেখো এখানে কিন্তু আমার যে স্ট্রেসটা আসবে এখানে এরকম একটা হরাইজন্টাল কম্পোনেন্ট ক্রিয়েট করবে। আর এই পার্ট থেকে এর উপরে যে এই যে সুপার স্ট্রাকচার আছে প্লাস হচ্ছে এটার উপরে যে ওয়াটার আছে, সেটার কারণে এই দিকে আর একটা ফোর্স আসবে। তাহলে এই ফোর্স আর এই ফোর্স
দুইটার যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। আর এখানে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে সেটার জন্য তো আমার স্ট্রং কংক্রিট কম্প্রেশন স্ট্রং কংক্রিট অলরেডি আছে, সো কম্প্রেশন ইজ নট এ প্রবলেম ফর মি, বাট টেনশন দ্যাটস এ গ্রেট প্রবলেম ফর কংক্রিট। সো আমি সেটাকে নিগেট করতে চাই, কমিয়ে আনতে চাই, একটা দিয়ে আরেকটাকে কম্প্রোমাইজ করতে চাই যাতে করে তার ইফেক্টটা কম আসে। সো এই ইন্স ট্যাঙ্কের এখানে সুবিধা হচ্ছে এখানেই, যখন আমার ট্যাঙ্কের ভলিউম অনেক বেশি হয়, আমি নিচে সার্কুলার ট্যাঙ্কের যেখানে আমি ফ্ল্যাট একটা স্ল্যাব ব্যবহার করতাম সেটা ব্যবহার না করে আমি এখন ইন্স ট্যাঙ্কের কনিক্যাল ডোম এবং বটম ডোম ব্যবহার করব, যাতে করে আমার ইকোনমিটা অর্জিত হবে। এবং কিভাবে, এই যে দেখালাম যে ফোর্স একটা আরেকটাকে ক্যান্সেল করতেছে। আচ্ছা, ইকোনমি অর্জন করার আরেকটা ওয়ে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। আমি কি ম্যাটেরিয়াল ব্যবহার করব, রিইনফোর্স কংক্রিট নাকি স্টিল নাকি টিম্বার ব্যবহার করব। ওয়াটার ট্যাঙ্ক কিন্তু টিম্বারেরও হয়, তোমরা জানলে। না সরি, ওয়াটার ট্যাঙ্ক না, ওয়াটার ব্যারেল যেটা আর কি, বিশেষ করে ওয়াইন হুইস্কি এগুলো তৈরি করার জন্য ব্যবহার করে। সো এবং সেটা কিন্তু ওয়াটার টাইট, ওয়াটার রিটেনিং ব্যারেল বা ড্রাম, ওটা ছোট স্কেলে হয় কিন্তু উড দিয়েও করা হচ্ছে, জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম। তো আহ, আহ, এখানে আমি আসলে ম্যাটেরিয়াল সিলেকশনটাও কি এমন ভাবে করব যাতে করে এখানেও আমার ইকোনমি অর্জিত হয়। ফর এক্সাম্পল, আমরা জানি কংক্রিট কম্প্রেশন স্ট্রং, টেনশনে উইক। তাহলে আমি কংক্রিটকে এমন ভাবে আমার স্ট্রাকচারাল এলিমেন্টে অ্যাডপ্ট করব যাতে করে এটার কম্প্রেসিভ স্ট্রেংথটা আমি এখানে বেশি ইউজ করতে পারি, টেনশন স্ট্রেংথ আমার জন্য ব্যবহার করা না লাগে। সো এখানেও তাই একইভাবে করা হচ্ছে, যে আমার যেহেতু যদি আমি ফ্ল্যাট ফ্ল্যাট একটা স্ল্যাব ব্যবহার করতাম এখানে, তাহলে এখানে কম্প্রেশন মানে ফ্লেক্সারাল স্ট্রেংথ আসলে কংক্রিটের ব্যবহার হতো। অথচ আমি যখন এই যে ডোম আর কনিক্যাল ডোমে চলে আসলাম, বটম ডোম আর কনিক্যাল ডোম, মানে এটা স্ফেরিক্যাল ডোম আর এটা হচ্ছে কনিক্যাল ডোম, আমরা এভাবেই বলি, স্ফেরিক্যাল ডোম আর কনিক্যাল ডোমে চলে আসলাম ফ্ল্যাট স্ল্যাব থেকে, তখন এটাতে কি হচ্ছে, এখানে আর টেনশন না এসে এখন আসতেছে কিন্তু কম্প্রেশন। তার মানে আমি কংক্রিট যে কম্প্রেশনে উইক, কম্প্রেশন স্ট্রং, সেই প্রপার্টিটা তার ব্যবহার করতে চাচ্ছি। সো একটা হচ্ছে আমার আহ, মানে ওই যে দেখো ফোর্স মেম্বার ওরিয়েন্টেশন, যাতে করে একটা ফোর্স আরেকটার ইফেক্ট কমিয়ে দেয়। আর সেকেন্ড হচ্ছে আমার, আমি ম্যাটেরিয়ালের যে যে যেটাতে আমার ম্যাটেরিয়াল স্ট্রং বেশি সেই স্ট্রেংথটা আসলে সেখানে ব্যবহার করতে চাই। সো এসব কারণে আসলে এটা ফ্ল্যাট প্লেট না করে আমরা এই যে বটম ডোম এবং কনিক্যাল ডোমে চলে আসি। রিমেম্বার, তুমি যখন ফ্ল্যাট স্ল্যাব থেকে কনিক্যাল ডোম আর স্ফেরিক্যাল ডোমে আসতেছো, কনস্ট্রাকশন কস্ট কিন্তু ডেফিনেটলি বাড়বে। সো এই কনস্ট্রাকশন কস্টও কিন্তু আরেকটা ব্যাপার। তো ওভারঅল ইকোনমি আসলে তোমাকে অর্জন করতে হবে। তারপরেও দেখা যায় যে হাই ক্যাপাসিটির জন্য এই ফ্ল্যাট স্ল্যাবের তুলনায় ওভারঅল ইকোনমি আসলে এই কনিক্যাল ডোম এবং স্ফেরিক্যাল ডোমের মাধ্যমেই আসে। সো এই জন্য হাই ক্যাপাসিটির জন্য আমরা এই ইঞ্চ টাইপের ট্যাঙ্কি ব্যবহার করি। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার গেল আর কি। আমরা আহ, একটু যদি এর কম্পোনেন্ট গুলা দেখতে চাই, আমরা আসলে ডিজাইনে যাব, বাট এগুলা ইনিশিয়াল কথা এবং আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে জন্য সময় নিয়ে ডিসকাস করেছি। ইঞ্চ ট্যাঙ্ক আমরা ফার্স্ট ডিজাইন করব, তাহলে এর কম্পোনেন্ট গুলা একটু দেখে নেই এবং এর ওভারঅল শেপ কেমন হয়। আহ, এখানে একটু এই যে দেখানো আছে ইঞ্চ ট্যাঙ্কের, হ্যাঁ এখন অ্যালাউ করছে। এটা হচ্ছে এই যে টপ ডোম, এরপরে এই পাশে এই যে এখানে যেটা, এটা হচ্ছে টপ রিং বিম, এরপর এটা হচ্ছে সাইড ওয়াল, বা এটাকে আমরা ভার্টিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ওয়ালও বলছি বিভিন্ন নামে, ভার্টিক্যাল ওয়াল বা সিলিন্ড্রিক্যাল ওয়াল। তারপরে এটা হচ্ছে বটম রিং বিম, এই যে এই পার্টটা সহ এই বটম রিং বিম। এরপর এটাকে বলছি আমরা কনিক্যাল ডোম, সার্কুলার রিং বিম, এই যে এটা এখানে আর কি। আর উপরের এই যে যেটা, এটা হচ্ছে বটম ডোম। এবং এই দুইটা ডোম কিন্তু আসলে শেপ শেপ বিবেচনা এটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফিয়ারের পার্ট, স্ফেরিক্যাল, SPHERICL, স্ফেরিক্যাল ডোম। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা কোণের পার্ট, তোমরা কোণ জানো, এই যে এরকম শেপ, কোণের পার্ট, এই জন্য এটাকে কনিক্যাল ডোম বলা হচ্ছে এটা। আর এটা হচ্ছে রিং বিম, রিং এর মতো করে থাকবে এই বিমটা, জাস্ট এই যে প্ল্যান যদি আমরা দেখি এরকম ভাবে থাকবে কিন্তু এই রিং বিমটা। অনুরূপ ভাবে এগুলা হচ্ছে কলাম, আর মাঝখানে এটা হচ্ছে ব্রেস থাকবে। আর নিচে আমার ফাউন্ডেশনটা আসলে কি রকম সেটাও দেখাতে চাই। এই এই যে ফাউন্ডেশনটা, এটা একটা স্ট্রিপ, মানে র্যাফট আর কি, র্যাফটকে আমরা কখনো কখনো ম্যাটও বলে থাকি। ঠিক আছে, এটা কনফিউশনে থাকার দরকার নেই, এটার অরিজিনাল নাম র্যাফটি, আমরা এটাকে ম্যাটও বলে থাকি যেহেতু টোটাল এরিয়া কভার করে এই কনসেপ্ট থেকে।
আর এখানে দেখো আবার এই যে সার্কুলার গার্ডার, এই ড্যাপ্টের উপরেই এখানে ক্যাপাসিটি, শেয়ার ক্যাপাসিটি আসলে অনেক বেশি আসে, মানে শেয়ার ডিমান্ড, যে কারণে আমাকে এখানে এই যে সার্কুলার গার্ডারও ব্যবহার করতে হবে হয়তো। হয়তো বা মানে লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে ইনস্ট্যান্টের জন্য সাধারণত লাগে। তো আমরা এর যদি একটা 3D ভিউ দেখতে চাই, এই যে এখানে দেখানো আছে। এছাড়াও আমরা এরপরে আরো যদি দুই একটা ফিগার দেখতে চাই, এই যে এটা একটা ফিগার, এটা এক ছাত্রের আঁকা। এটা আর একটা ফিগার দেখালাম। এই যে পাশে এটার উপরে যাতে সার্ভিসিং এর জন্য বা ইন্সপেকশনের জন্য, ট্যাঙ্ক ক্লিন করার জন্য যাওয়া যায়, সেটার জন্য ল্যাডারও দেওয়া থাকে। এটা পার্মানেন্টও হতে পারে, নাও থাকতে পারে, এই ভিতর সাইড দিয়েও হতে পারে, ভিতর দিক দিয়ে গিয়ে পরে এখানে উপরে উঠে আসবে। আর ডেফিনেটলি ওয়াটার ড্রেইন ইন ড্রেইন আউট করার জন্য তো হোল তো তোমার থাকবেই। আর টপে কিন্তু এরকম এই যে ল্যান্টার্ন হোল, যেটা ম্যান হোল যেটা, সেটাও কিন্তু থাকতে পারে। এই যে এই ফিগারে একটু দেখানো আছে এইটাতে, যাতে করে ভিতরে ক্লিন করা যায় এবং কোনো প্রবলেম হলে যেন সেটা সলভ করার জন্য ওখান দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। তো ওইটা ছিল একটা, একটা সার্কুলার ট্যাঙ্ক। এই যে এটা রেক্টেঙ্গুলার ট্যাঙ্কও আমরা ফিগারে দেখালাম, এটা একটা সার্কুলার ট্যাঙ্ক। এখানে আসলে ইনটেস ট্যাঙ্কের যে ইকোনমিক ডাইমেনশন, আমরা ট্যাঙ্ক ডিজাইনের আসলে স্টেপগুলো একটু দেখে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হবে বুঝতে। ফার্স্ট হচ্ছে আমার ডিটারমিনেশন অফ ডাইমেনশনস। আমার যে ওয়াটার ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট, আমি আগের ক্লাসেও বলেছি যে আমরা ওয়াটার ডিমান্ড আমরা জানি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বা অ্যানালাইসিস থেকে আমরা জানি যে একজন মানুষের প্রতিদিনের পানির চাহিদা কত। সো এটা সাধারণত 100, 120, 80 লিটার হয়ে থাকে, এবার সিজন ভেদে ভ্যারি করে। কতজন লোককে আমি আসলে এই ট্যাঙ্ক দিয়ে সার্ভ করতে চাই, দিনে কয়বার পাম্প করতে চাই, সেই সবের কিছুর উপরে ডিপেন্ড করে আমি আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি নির্ণয় করতে পারি। তো সেই আমি যখন ওয়াটার ভলিউম জেনে গেলাম যে আমার ওই এই ট্যাঙ্কটা আসলে দিনে হয়তো 1000 কিউবিক মিটার পানি এট এ টাইম স্টোর করতে পারবে, সেরকম একটা ডিজাইন করতে ট্যাঙ্ক চাই, তাহলে এই ভলিউমের জন্য আমার আসলে ইনস ট্যাঙ্কের ডাইমেনশন গুলো, যে এই যে ডায়ামিটার কত হবে, এই ডায়ামিটার কত হবে, এই হাইট কত হবে, বটম স্ফেরিক্যাল ডোমের ডায়ামিটার কত হবে, কনিক্যাল ডোমের হাইট কত হবে, বটম স্ফেরিক্যাল ডোমের হাইট কত হবে, এসব কিছু আসলে নির্ণয় করে ফেলতে পারবো। এই এবং ইকোনমিক্যাল একটা গাইডলাইন আছে যে তুমি যদি এই যে ট্যাঙ্কের যে ডায়ামিটার, টপ স্ফেরিক্যাল ডোম আসলে এই সিলিন্ড্রিক্যাল ওয়ালের যে ডায়ামিটার আর কি, তার তুলনায় এই হাইট যদি অ্যারাউন্ড 60%, 60% থেকে 70% রাখো, তাহলে মোস্ট ইকোনমিক্যাল ডিজাইন হয়। সো এটা অলরেডি অ্যানালাইসিস করেই আমাদের বলা আছে, আমরা সেই গাইডলাইনই ফলো করব। তো তাহলে আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি যে আমি ভলিউমটা যখন জেনে যাচ্ছি, তাহলে ডাইমেনশন কিভাবে নির্ণয় করব। জাস্ট আমার হচ্ছে এখানকার আমি এই পার্টটাই যে ওয়াটার স্টোর করবে বেসিক্যালি সেটা ধরে নিব, এই পার্টটা, তার মানে এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল একটা ভলিউম, যার ভলিউম হবে হচ্ছে, সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 টাইমস হচ্ছে হাইট। তো হাইট তো আমি জানি যে ডি এর তুলনায় 2/3 অফ ডি যদি হয়, এবং তার ভলিউম, আমার যে টোটাল ওয়াটার ক্যাপাসিটি ফর এক্সাম্পল 1000 কিউবিক মিটার, সেটা নিলাম, তাহলে আমি এখান থেকে কিন্তু ডি ইন মিটারে পেয়ে যাব, হয়তো 14 মিটার, 50 মিটার, যেমন এই যে এখানে যেটা আসছে 14 মিটার, সে সেটা দেখিয়েছে। তো ডি যখন জানা, তখন বাকিগুলো সব ডি এর উপরে নির্ভর করছে, তাহলে আমি সেই অনুযায়ী অন্যান্য সব ডাইমেনশন ইকোনমিক ডিজাইনের জন্য পেয়ে যাব। রিমেম্বার, এটা কিন্তু আবার এই ডি এর উপরে ডিপেন্ডেন্ট না। আমার টোটাল হাইট কত, গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড লেভেল থেকে আমি এই ট্যাঙ্কের হাইট কত রাখতে চাই, সেটা আমাকে আসলে, আমি ওয়াটার প্রেসার কত চাই, কোথায় ওয়াটার সাপ্লাই দিতে চাই, হেড লস কত, ইত্যাদি ইত্যাদির উপরে হাইড্রোলিক অ্যানালাইসিস করে তোমরা নির্ণয় করবা যে আমার ওয়াটার ট্যাঙ্কের হাইট কত হতে হবে। আর তাহলে আমি কতটা ব্রেসিং দিব সেটারও একটা স্পেসিফিকেশন আছে, এমন ভাবে করব যাতে করে এই কলামগুলো আসলে শর্ট কলামের মতো বিহেভ করে। ঠিক আছে? সো আমি স্পেসিং, এইগুলাকে ব্রেসিং বলছি, ব্রেসিং গুলার স্পেসিংটাও এমন ভাবে ঠিক করব যাতে কলামগুলো আসলে শর্ট কলামের মতো বিহেভ করে, মানে এর স্লেন্ডারনেস রেশিওর জন্য যেন এর স্ট্রেংথ বেশি লস না হয় আর কি। তো তাহলে ট্যাঙ্ক ডিজাইনের ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এই ডিটারমিনেশন অফ ডাইমেনশনস। ডাইমেনশন যখন পেয়ে গেলাম, তখন আমি কম্পোনেন্ট গুলা ডিজাইনে চলে যাব। এই ওয়াটার ট্যাঙ্কের কম্পোনেন্ট গুলা কি কি, এখানেও যেমন দেখানো আছে, টপ ডোম, টপ রিং বিম, সিলিন্ড্রিক্যাল ওয়াল, বটম রিং বিম, কনিক্যাল ডোম, বটম স্ফেরিক্যাল ডোম, বটম সার্কুলার বিম বা গার্ডার, কলাম, ব্রেসিং এন্ড হচ্ছে ফাউন্ডেশন। আর যখন আমার ড্রয়িং হয়ে গেল, তখন আমাকে ডিটেইলিং করে দিতে হবে, যাতে করে আমার ক্লায়েন্ট যারা আর কি, যারা কনস্ট্রাক্ট করবে তারা বুঝতে পারে। এখানে এটার পার্ট গুলাই যে বলা আছে,
এখানেও বলা আছে যে এটার কয়টা পার্ট এবং কিভাবে আমরা আসলে ডিজাইন করব সেটাতে আমরা আহ, আহ, সামনে আগাবো আর কি। ওয়ার্ড ফাইলে চলে যাই, সরি। হ্যাঁ, তাহলে আমাকে ডিজাইনে যখন যাব, এখানে ডিজাইনের এই যে যে অ্যাঙ্গেল গুলার কথা আবার একটু বলা আছে। স্পেসিফিকেশন গুলা তো বললাম। The diameter of the bottom dome should be preferably about 65 to 70% of the diameter of the tank. তার মানে যে টু থার্ড মানে হচ্ছে 66%, 67% around. From considerations of economy, the inclination of the conical dome should be between 50 to 55 degree with the horizontal. তার মানে যে conical dome এর যে ইনক্লাইনেশন, আমি এখানে conical dome এর ইনক্লাইনেশনটা দেখাতে চাচ্ছি। conical dome এর ইনক্লাইনেশন এটা হচ্ছে 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত সাধারণত ইকোনমিক্যাল ডিজাইনের জন্য চুজ করা যেতে পারে। তাহলে যে যে রেজাল্ট গুলো আটকায় দেওয়া হয়েছিল বলছিলেন মিটিং হবে, মিটিং এর পরে এরপরে আমরা আসছি হচ্ছে the proportion of different components of the tank under ideal conditions are given in this figure. The tank is supported on staging consisting of a number of columns spaced uniformly along the circumference of the bottom ring beam, which is supported by columns. তাহলে এখন আমরা ডিজাইন প্রসিডিউরে চলে আসি। তো এই হচ্ছে ট্যাঙ্ক ডিজাইনের আগের কথাগুলো। আমরা এখন আসলে মেইন ডিজাইনে যাব। প্রথম হচ্ছে ডাইমেনশন নির্ণয় করব, তারপরে এর কম্পোনেন্ট ডিজাইনে যাব। তো বিভিন্ন কম্পোনেন্ট ডিজাইনের জন্য তার সেখানে কি কি লোডের জন্য কি কি স্টেজ ডেভেলপ করবে, সেই স্টেজ গুলাকে আমার উইথস্ট্যান্ড করতে হবে। আমি যে ম্যাটেরিয়াল ইউজ করতেছি কংক্রিট এবং স্টিল, তার প্রপার্টি দিয়ে সেগুলো আমরা করেসপন্ডিং থিওরি ফর্মুলা এগুলা যেটা যখন ডিজাইন করব সেটা ডেভেলপ করব। ফার্স্ট আমরা আসলে এটা ডাইমেনশনটা নির্ণয় করে নিয়ে আসতে চাই। সো আমি একটা এক্সাম্পল এখানে যেটা দেখানো আছে সেটা দিয়ে আমরা আগাতে চাই। ডিজাইন অ্যান্ড ইঞ্চ ট্যাঙ্ক উইথ ডাইমেনশনস অ্যাজ শোন ইন ফিগার 34.8, এই যে নিচের ফিগারে দেখানো আছে। এখানে ওয়াটার ক্যাপাসিটি বলা নাই, ডিমেনশন ডিরেক্টলি তোমাকে নির্ণয় করে দিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু তোমরা যেটা অ্যাসাইনমেন্ট করবা সেটাতে কিন্তু তোমাদের আমি ওয়াটার ক্যাপাসিটি বা ওয়াটার ডিমান্ড দিব, জনসংখ্যা দিব, সেখান থেকে টোটাল ওয়াটার ভলিউম বের করতে হবে, তারপরে ডাইমেনশন নির্ণয় করতে হবে, সেভাবে এখানে কিন্তু দেখাতে হবে। এখানে ওরা নির্ণয় করেই এটা দিয়ে দিয়েছে ডাইমেনশন সহ। এই দেখো, ওয়াটারের ট্যাঙ্কের ডায়ামিটার হচ্ছে 14 মিটার, হাইট হচ্ছে 6 মিটার। তারপরে এই টপ ডোমের হাইট হচ্ছে 1.8 মিটার, কনিক্যাল ডোমের হাইট হচ্ছে 1.68 মিটার, বটম স্ফেরিক্যাল ডোমের হাইট হচ্ছে 1.6 মিটার, ইত্যাদি ইত্যাদি। এবং ব্রেসিং গোলার স্পেসিং হচ্ছে 3.75 মিটার, আর টোটাল হাইট হচ্ছে 150 মিটার। তো এখানে ডিজাইন এক্সাম্পলটা হচ্ছে ডিজাইন অ্যান ইঞ্চ ট্যাঙ্ক উইথ dimension as shown in figure 34.8. The tank is supported on 8 vertical columns braced at different levels. তার মানে 8টা কলাম দ্বারা এটা কিন্তু সাপোর্টেড। আর ইউজ M20 গ্রেড অফ কংক্রিট, তার মানে কংক্রিটের FMC হচ্ছে 20 MPa এন্ড মাইল্ড স্টিল রিইনফোর্সমেন্ট। এবং এখানে বললাম যে এরা যে স্টিল ব্যবহার করেছে সেটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 250 MPa। টেক সেফ বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইকুয়াল টু 250 কিলোনিউটন পার স্কয়ার মিটার। তো এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। ডেফিনেটলি তুমি স্ট্রাকচার করার আগে সয়েল টেস্ট করে তার সয়েল বেয়ারিং ক্যাপাসিটি কত, সেখানে পাইলিং এর প্রয়োজন আছে কি নাই, এসব কিছু কিন্তু তোমাকে জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন থেকে নির্ণয় করে নিয়ে আসতে হবে। আমাদের জন্য এটা দেওয়া আছে, খুব সহজ, কিন্তু রিয়েল ডিজাইনে কিন্তু এটা তোমাকে করতে হবে। এবং আমরা চাইলে তোমাদের একটা সয়েল রিপোর্টও দিতে পারি, যেটার বেসিসে তোমাকে আসলে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করে আনতে হবে, এমনও হতে পারে, আমি দিতে পারি। তো এই হচ্ছে ট্যাঙ্কের ডায়া। দেখো কলাম গুলার স্পেসিং হচ্ছে 10 মিটার, অথচ ট্যাঙ্কের ডায়া কিন্তু 14 মিটার, ঠিক আছে। তো ফার্স্ট আমরা আসলে ডিজাইন কনস্ট্যান্ট গুলো নির্ণয় করতে চাই। আমি আবারও মনে করাই দিচ্ছি যে আমরা সেকশন অ্যানালাইসিস যেটা করব সেটা হবে সেকশন আনক্রাকড এবং ট্রান্সফর্মড। তার মানে রিইনফোর্সমেন্টের যদি আনক্রাকড সেকশন হয়,
আনক্রাকড একটা বিমে, ফর এক্সাম্পল আমার একটা বিম বা কলাম যাই হোক, এখানে দুইটা রিনফোর্সমেন্ট আছে, এটাও দুইটা রিনফোর্সমেন্ট আছে। তো আমার সেকশন যদি আনক্রাক থাকে, কোনো ধরনের ক্র্যাকিং না হয়, তাহলে আমি স্টিলের যে স্ট্রেস, এই স্টিলটাকে ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়াতে কনভার্ট করি। এরকম ভাবে আহ, এই স্টিলের যে এরিয়া, ফর এক্সাম্পল টোটাল স্টিলের এরিয়া হচ্ছে এএস, তাহলে এই স্টিলের এরিয়াগুলোকে আসলে আমি কংক্রিটের ইকুইভ্যালেন্ট স্ট্রেসের এরিয়াতে কনভার্ট করব। তাহলে তোমরা জানো যে এন টাইমস এএস দিয়ে গুণ করলে হয়ে যায়। আর এন হচ্ছে মডুলার রেশিও, যেটা স্টিলের মডুলাস ইলাস্টিসিটি ওভার কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, এই রেশিওটাই হচ্ছে মডুলার রেশিও এন। তাহলে আমি স্টিলের এরিয়াকে যদি এন দ্বারা গুণ করি, তাহলে কিন্তু ইকুইভ্যালেন্ট, মানে কংক্রিটের স্ট্রেসের ইকুইভ্যালেন্ট কংক্রিট পাচ্ছি। যে স্টিল কংক্রিটের মতো যদি এরিয়া হতো, তাহলে সে ওই কংক্রিটের সমপরিমাণ স্ট্রেসই নিত। তাহলে এখন যে এই যে এরিয়াটা পেলাম, এই এরিয়াটা, এই টোটাল এরিয়া, এই ট্রান্সফর্মড এরিয়া এটি যেটা আমরা বলবো, এবং সেকশন হচ্ছে আনক্র্যাকড, তখন এটার যে এরিয়া, আমার টোটাল লোডকে এই এরিয়া দ্বারা ভাগ করলে আমি কিন্তু এটার অ্যালোয়েবল স্ট্রেসটা পাবো। সো এই রেসপেক্টে তোমরা জানো যে আমাদের কয়েকটা ইয়া লাগে। একটা হচ্ছে কে এর ভ্যালু লাগে, তারপরে লাগে হচ্ছে জে এর ভ্যালু, তাই না? আর কি কি লাগে? হ্যাঁ, আর আর এর ভ্যালু বেন্ডিং এর জন্য আর ইকুয়াল টু, তোমরা জানো যে কে ইকুয়াল টু হচ্ছে, এই যে ফর্মুলা দেওয়া আছে দেখো, এন টাইমস এফ সি ডিভাইডেড বাই, ডব্লিউএসডি ডিজাইন মেথড থেকে এখানে আসছে, ডিভাইডেড বাই এন টাইমস এফ সি প্লাস হচ্ছে এফ এস, আর জে ইকুয়াল টু 1 - কে/3। ডব্লিউএসডি মেথড তোমরা যেটা শিখেছো এক্স্যাক্টলি সেটাই। সেকশন আনক্র্যাকড ইলাস্টিক, স্ট্রেস ইলাস্টিক যদি হয়, তাহলে অ্যানালাইসিস কেমন হবে। আর আর ইকুয়াল টু ছিল হাফ এফ সি কে জে বা জে কে, এটা। আর এই তাহলে মোমেন্ট ক্যাপাসিটি ছিল আর বিডি স্কোয়ার। তাহলে আমি যদি মোমেন্ট ডিমান্ড জানি, আর জানি, বি জানি, ডিটা আমার ডেপথ কত লাগবে সেটা পেয়ে যাব। সো আমার মোমেন্ট মানে ডিজাইন কনস্ট্যান্ট আগে আমরা আসলে নির্ণয় করে নিলাম। এখানে এমটা আসলে এন, এম যেটা ব্যবহার করেছে এটা বেসিক্যালি আমরা যেটা এন ব্যবহার করি সেটাই। ঠিক আছে? তো ম্যাটেরিয়াল প্রপার্টি যা যা দেওয়া আছে তার জন্য এই যে দেখো নির্ণয় করে নিছে। স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে 280, এটা গিগা প্যাসকেল আসলে। আর এটাও হচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, এভাবে নিয়ে এম এর ভ্যালু বা এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর তোমরা তো অলরেডি জানো আমরা কংক্রিটের কম্প্রেসিভ মডুলাস অফ ইলাস্টিসিটি এখন এসিআই কোড বলছে 57,000 স্কয়ার রুট অফ এ প্রাইম সি। এই প্রাইম সিটা পিএসআই তে বসালে তোমার কংক্রিটেরটা পেয়ে যাবা। আর স্টিলের জন্য এটা তো কনস্ট্যান্ট 29,000 কেএসআই। সো এই দুইটা রেশিও করলে তোমার এন এর ভ্যালু 10, 13, 12 যা আসে তুমি সেটা নির্ণয় করতে পারবা তোমার তোমার কারেন্ট সিচুয়েশনের জন্য। অনুরূপভাবে স্টিলের স্ট্রাকচারাল মেম্বার্স নট ইন কন্টাক্ট উইথ ওয়াটার, এখানে অ্যালোয়েবল স্ট্রেস দেখো 140 নিয়েছে, 250 এমপি এর অলমোস্ট হাফ, আর কি হাফের থেকে একটু কম, হাফের থেকেও বেশ কম, একটু বেশি সরি। আর কেটাই যে নির্ণয় করে ফেললাম। তারপরে হচ্ছে জে এর ভ্যালু কিভাবে নির্ণয় করা গেল, আর এর ভ্যালু নির্ণয় করা গেল। এখন আমাকে যদি বলো স্যার এগুলা প্রত্যেকটা কিভাবে বসিয়ে বসিয়ে দেখান, আমার মনে হয় না তোমাদের সেই বয়স এখন আছে। তোমরা এইসব ব্যাপারে অলরেডি পড়ে আসছো, এবং এগুলা জাস্ট রিভিউ করলেই জানতে পারবা। ঠিক আছে? রিভিউ করলে পেয়ে যাবা। আমি জাস্ট এগুলা এত ডিটেইলস এখন দেখাবো না। এই ক্যালকুলেশন পর্যন্ত তোমরা জানো, এবং ফর্মুলা কি সেগুলা তো দেখাইলাম, বললাম এর পিছনের কারণগুলো। আহ, তাহলে আমাদের কনস্ট্যান্ট যখন হয়ে গেল, আমরা আসলে এখন চলে আসব কম্পোনেন্ট ডিজাইনে। রিমেম্বার এখানে আবার একটু দুইটা ব্যাপার আছে, তোমরা দেখেছো যে একটা হলো পানির সাথে যদি কন্টাক্টে থাকে, সেই ফেস যদি হয়, তখন সেখানে কিন্তু অ্যালোয়েবল স্ট্রেস কম ছিল, যে কারণে এখানে 115 নিয়েছে। বাট যেই ফেস ওয়াটারে কন্টাক্টে নাই, সেখানে কিন্তু অ্যালোয়েবল স্ট্রেস 140 স্টিলের। তো এই কারণে দুইটার ভ্যালু গুলা কিন্তু ডিফারেন্ট আসছে। সো দুইটাই ক্যালকুলেশন করে রাখছে। এই যে দেখো এখানে তিনটা কন্ডিশন এসে বেসিক্যালি, যে এটা হলো থিকনেস 25 মিলিমিটারের চেয়ে বেশি কিন্তু ওয়াটারের আউটসাইডে, আর একটা হলো ওয়াটারের সংস্পর্শেই নাই, আর একটা হলো ওয়াটারের সংস্পর্শে আছে। সো তিনটা কন্ডিশনের জন্যই কে, জে আর আর এর ভ্যালু আমরা নির্ণয় করে নিলাম আমাদের যে ম্যাটেরিয়াল প্রোভাইড করা আছে। এখন ফার্স্ট হচ্ছে আমরা টপ ডোমের ডিজাইনে আসবো। এখন আমি জানি না তোমাদের আর ধৈর্য হবে কিনা নেওয়ার।
স্যার আজকে থাক স্যার, আমার আজানও দিয়ে দিয়েছি স্যার। আমরা তাহলে কন্ডাক্ট না করি।